আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 22 নিয়ে, যেখানে আমরা কথা বলবো আর্থিক বিবরণী সম্পর্কে। অর্থাৎ আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আর্থিক বিবরণী। কি ভয় পেয়ে যাচ্ছ? না, কখনোই ভয় পেও না। অধ্যায়টি অনেক ইজি যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে? সো আজকে চেষ্টা করব আমরা এই অধ্যায়টিকে অনেক ইজিয়েস্ট উপায়ে পড়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমরা লেকচারটি শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব যে আর্থিক বিবরণী কাকে বলে। যে বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় তাকে আমরা বলছি আর্থিক বিবরণী। অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সুশৃঙ্খল কাঠামোগত বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা বলছি একটি আর্থিক বিবরণী। এবং এটি হচ্ছে আমাদের হিসাব চক্রের কততম ধাপ? 8তম ধাপ। তার মানে আর্থিক বিবরণীর উপাদান কয়টি? 3টি। একটি হচ্ছে আমার অ্যাসেট, একটি হচ্ছে লায়াবিলিটিস, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে অ্যাসেট, লায়াবিলিটিস এবং মালিকানা সত্ত্ব এই তিনটির সমষ্টি হচ্ছে আমার কি? তোমার এই আর্থিক বিবরণী। এখানে আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে আমরা দুটি দেখতে পারি। একটি হচ্ছে ব্যবসার লাভ বা ক্ষতি জানা যায় যার মাধ্যমে, আরেকটা হচ্ছে সম্পদের মালিকানার সাথে পরিমাণ। সো এই যে এখানে দুটি ধাপ আছে, প্রথম ধাপ হচ্ছে ব্যবসার লাভ বা ক্ষতি জানা। এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের বছর শেষে আয়ের পরিমাণ বা লসের পরিমাণ জানতে পারি। আর সম্পদের মালিকানার সাথে মাধ্যমে আমরা বলতে পারবো যে প্রতিষ্ঠানের কতটুকু বা প্রতিষ্ঠানের কী অবস্থায় আছে বছর শেষে, সেটি আমরা বলতে পারবো। তার মানে এই যে তোমার সম্পদের মালিকানার সত্ত্ব যদি বলা হয়, এই তিনটি হচ্ছে আমার আর্থিক অবস্থার উপাদান। কারণ এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? একটা প্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কে জানতে পারি। অপরদিকে হচ্ছে আমাদের লাভ অথবা ক্ষতি। লাভ অথবা ক্ষতি হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে আর্থিক ফলাফলের উপাদান। ফলাফল। তাহলে আর্থিক ফলাফলের উপাদান কয়টি? দুইটি। একটি হচ্ছে আয় বা ব্যয়, যার মাধ্যমে লাভ বা আয় মানে লাভ, আর হচ্ছে ব্যয় মানে ক্ষতি। আর সম্পদের মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে তিনটি হচ্ছে আর্থিক অবস্থার আমাদের উপাদান। এখানে আর্থিক বিবরণী অংশ যদি আমরা তিনটি জানি, একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, একটি মালিকানা সত্ত্ব বিবরণী, একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সো এই অধ্যায়টা আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়ের আর্থিক বিবরণীর জন্য বা আর্থিক অবস্থার চূড়ান্ত হিসাব আছে, সেটা প্রথম অধ্যায়ের জন্য আমরা এই লেকচারটি পড়ছি। তো সেখানে আমাদের আর্থিক বিবরণী অংশ দেখতে পাই তিনটি। একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব, একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক হিসাব মান যে আইএস কি আছে, আমার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 আছে, সেই আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণী অংশকে আমরা বলি 5টি। অর্থাৎ আমরা এখন IAS 1 অনুযায়ী বলবো যে আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয়। প্রথমটি হচ্ছে আমার বিশদ আয় বিবরণী, দ্বিতীয়টি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং সর্বশেষ 5ম নম্বর হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং হিসেবের নীতিমালা। তাহলে তোমাকে যদি এখান থেকে এমসিকিউ করা হয় এভাবে যে নিচের কোনটি আমার আর্থিক বিবরণীর অংশ নয়, তখন আমাকে এই 5টির মধ্যে বাকি যা থাকবে সেগুলো আমার নয়। আর যদি বলে কোনটি নিচের আর্থিক বিবরণীর অংশ, তাহলে 5টির মধ্যে যে কোনো একটি থেকে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর হচ্ছে কার্যপদ্ধতি। এখান থেকে কি কি আসে? আচ্ছা, আমরা জানি ব্যবসায়কে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠান, একটি হচ্ছে আমার ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। তো এখান থেকে তোমাকে বিশদ আয় বিবরণী বের করতে বলতে পারে, সেটা যদি ইন্ডিকেট করে দেয় সেবাদানকারীর ক্ষেত্রে আমরা সেবাদানকারীর ক্ষেত্রে করব, যদি আমাকে বলে দেয় ক্রয় বিক্রয়কারীর ক্ষেত্রে আমরা সেখান থেকে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের জন্য কি করব? বিশদ আয় বিবরণী তৈরি করব। আচ্ছা, এখন বিশদ আয় বিবরণী যখন সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করব, তখন নর্মালি আমরা কি করব? শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিব। আর যখন আমরা সেটি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের জন্য করছি, সেখানে আমাকে বিশদ আয় বিবরণীতে প্রথমে মোট লাভ নির্ণয় করতে হয় এবং সর্বশেষে আমাকে ক্ষতে নিট লাভ বের করতে হয়। তার মানে আমার শুধুমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা করব মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব। আর আমার বিশদ আয় বিবরণী যখন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে করবো, তখন সেখানে মোট লাভ অথবা নিট লাভ আমাকে বের করতে হবে। এরপর আমাকে মালিকানা সত্ত্ব বের করতে বলে, এরপর হচ্ছে আমাকে আর্থিক অবস্থার বিবরণী বের করতে বলে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে তোমার বিশদ আয় বিবরণী সম্পর্কে আলোচনায়। বিশদ আয় বিবরণীটি কি? আয় বিবরণীতে মুনাফাজিত আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়, এটা আমরা জানি। মুনাফাজিত আয় থেকে মুনাফাজিত ব্যয় বাদ দিয়ে কি করা হয়? নিট মুনাফা করা হয়। সো আমরা বিশদ আয় বিবরণীর প্রথম আলোচনায় দেখলাম যে আয় বিবরণীতে
মুনাফা জাতীয় আয় ব্যয় আমরা কি করছি, লিপিবদ্ধ করছি। এই মুনাফা জাতীয় আয় ব্যয়ের বাইরে আমরা কখনো এখানে লিপিবদ্ধ করি না, মূলধন জাতীয় আয় ব্যয় এখানে কখনো আমরা লিপিবদ্ধ করতে পারবো না। শুধুমাত্র কি করতে হবে, মুনাফা জাতীয় আয়টা এখানে বা আয় এবং ব্যয়টা এখানে লিপিবদ্ধ করতে হবে। মুনাফা জাতীয় আয় থেকে যদি আমরা মুনাফা জাতীয় ব্যয়টা বাদ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট মুনাফা, অর্থাৎ আয় থেকে শুধুমাত্র আমরা ব্যয়টা বাদ দিব। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে সেবা ব্যয় বাদ দিলে আমাদের নিট মুনাফা পেয়ে যায়, যেটা আমরা একটু আগেই বললাম। তারপর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিক্রয় থেকে ক্রয় প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাওয়া যায়, এবং মোট মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা পাওয়া যায় কি, তোমার হচ্ছে পরিচালন মুনাফা। এরপর পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয়গুলো বাদ দেওয়ার পর যেটা বেরোয় সেটা হচ্ছে নিট মুনাফা। তার মানে এখানে আমরা দেখলাম যে বিষয়দায় বিবরণীকে আমরা যখন সেবা প্রদান প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তা করছি, তখন মোট আয়কে থেকে মোট ব্যয়টা বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাচ্ছি। কিন্তু সেটা যখন পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাচ্ছি, প্রথমে আমাকে মোট মুনাফা বের করতে হচ্ছে, তারপর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে পাওয়া যাচ্ছে আমার পরিচালন মুনাফা, সেখান থেকে আমরা অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয় বাদ দিলে পাওয়া যাচ্ছে আমার নিট মুনাফা। তো এখানে তোমাকে নর্মালি ডিরেক্ট পরিচালন মুনাফা পর্যন্ত বের করতে বলতে পারে অনেক প্রশ্নে, সো তখন সেখান পর্যন্ত আমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এরপর আসি যে মোট লাভ নির্ণয় সূত্র। মোট লাভ কীভাবে নির্ণয় করা যায়? মোট লাভ নির্ণয় সূত্র হচ্ছে আমরা যদি নিট বিক্রিত আয় থেকে বা নিট বিক্রয় আয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই, বা নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মোট লাভ অথবা মোট মুনাফা। নিট লাভ তাহলে কীভাবে বের করবো? আমরা নিট লাভ বের করবো হচ্ছে মোট মুনাফা অথবা মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বাদ দিব এবং অন্যান্য আয়টা যোগ করে অন্যান্য ব্যয়টাকে এখান থেকে কী করবো, আমরা বাদ দিব। ঠিক আছে, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার নিট লাভ বা নিট মুনাফা নির্ণয় পরিমাণ। এরপর হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্য ব্যয় বের করা যায় কয়ভাবে? দুইভাবে। একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্য ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা বের করতে পারি প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদ থাকবে প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয়। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে একটা প্রারম্ভিক মজুদ ক্রয়কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। আরেকটা আমরা বের করতে পারি এখানে দ্বিতীয় নাম্বার সূত্র, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য যদি পণ্যের ব্যয় থাকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস করতে হবে সমাপনী মজুদটা। তাহলে প্রথম যেটা দেখলাম যে আমরা যদি এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুদটা মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। সো আমাকে প্রথমে মোট লাভ, নিট লাভ, বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করতে হয় সেই সূত্রগুলো খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্রস্তুত প্রণালী। কি প্রস্তুত করবো আমরা? আমরা করবো বিষয়দায় বিবরণী প্রস্তুত প্রণালী। এইটা প্রস্তুত করতে হলে আমাকে দুই ধরনের ছক মাথায় রাখতে হয়। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। সো এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা মূলত আমার হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা হয়, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজে লাগাই। আর হচ্ছে এই বহু ধাপ বিশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ক্রয় বিক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি করি, এটা কাজে লাগাই। ঠিক আছে, তার মানে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কাজ করবো আমরা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য, আর বহু ধাপ যেটা আছে সেটা কাজ করবে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য। তো চলো এবার আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী সম্পর্কে জেনে আসি এটা কি। সো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে মোট আয় থেকে আমরা মোট ব্যয়টা বাদ দিলে, মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিলে আমরা কি পাবো, নিট মুনাফা পাবো। এটা অনেক অনেক ইজি। শুধুমাত্র ব্যবসা আমাদের প্রশ্নে যে আয়গুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করবো, সেখান থেকে যে ব্যয়গুলো পাবো সেগুলো মাইনাস করে দিলে আমরা পাবো হচ্ছে নিট মুনাফা। আচ্ছা, মোট আয়গুলো কি কি? এই মোটার মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকবে? আমার পরিচালন অথবা অপরিচালন সব ধরনের আয় অন্তর্ভুক্ত থাকবে। যে কোনো আয় হতে পারে সেটা, সব ধরনের আয়টা এই আয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে মোট ব্যয়, মোট ব্যয়ের মধ্যে কী কী থাকবে? যে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন, অপরিচালন সব ধরনের ব্যয় এখানে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমরা দেখলাম যে এক ধাপ বিশিষ্ট আয় ব্যয়ের মধ্যে আমাদের নিয়মটা হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে। এই আয়ের মধ্যে আমার পরিচালন, অপরিচালন সব ধরনের আয় থাকবে, ব্যয়ের মধ্যে আমার বিক্রিত পণ্য ব্যয় সহ পরিচালন, অপরিচালন সব ধরনের ব্যয়গুলো এখানে অন্তর্ভুক্ত থাকছে। তাহলে এবার যেটা আসবে সেটা হচ্ছে এক ধাপ বিবরণীর যে ছকটা আছে সেটা আমরা দেখবো যে এক ধাপ আয় বিবরণীর ছকের ক্ষেত্রে প্রথমে কী করতে হয়? দেখো, প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপরে বিষয়দায় বিবরণী তৈরি করছে, ক ধাপ বিশিষ্ট, এক ধাপ বিশিষ্ট ব্র্যাকেটে লিখবো এবং কত সালের জন্য। আমরা এখানে 2012 ধরে নিয়েছি যে 2012 সালে 31 ডিসেম্বর তারিখে সম্পর্কিত বছরের জন্য প্রস্তুত আমরা করছি। তাহলে এখানে আসো, আমরা বললাম যে প্রথমে কী করতে হবে, এক সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিতে হবে। এবার আমরা দেখবো যে সেটা কীভাবে করছি। তার আগে আমরা বলি এখানে হচ্ছে তোমার ছক হচ্ছে নর্মালি তবে বিবরণ টাকা এটা দিয়ে আমরা কী করে থাকি, এই তোমার বিষয়দায় বিবরণীগুলো কমপ্লিট করে থাকি। সো এটা হচ্ছে নর্মাল কলাম বা ছক। এবার আসো, বিবরণ টাকা দিলাম, দেওয়ার পর যেটা দেখবে সেটা হচ্ছে আয়সমূহ লিখবো। প্রথমে আয়সমূহ লেখার পর প্রথমে আয়টা হচ্ছে আমাদের দেব সেবা আয়, লভ্যাংশ, সুদ আয়, যদি বকেয়া থাকে সেটাকে আবার যোগ করব, তারপর যদি অগ্রিম থাকে সেটাকে কী করবো, আমরা সমন্বয় করে দিব।
এইটা হচ্ছে আমাদের টোটাল আয়, ঠিক আছে। আয় সমূহের মধ্যে সেবায় থাকতে হবে লভ্যাংশের সুদ আয়, যদি বকেয়া থাকে সেটাকে যোগ করে দেবো, অগ্রিম থাকবে সেটাকে আমরা কি করব, যোগ করে দেবো। দেওয়ার পর যেটা বের হবে সেটা হচ্ছে, অর্থাৎ এখানে সকল ধরনের আয়, সেটা পরিচালন হোক অপরিচালন হোক, সকল ধরনের আয় কি থাকবে, এখানে সকল আয় এখানে ইনক্লুড থাকবে, সকল আয়, এখানে সকল আয় থাকবে। দেন হচ্ছে আমরা কি করছি, যোগ করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের মোটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন ব্যয় সমূহতে যাব। আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে তোমার ব্যয় সমূহতে। আচ্ছা, এবার যদি ব্যয় সমূহ দেখি তাহলে কি কি দেখতে পাবো ব্যয় সমূহের ক্ষেত্রে, লক্ষ্য করো। মনিহারি খরচ থাকতে পারে, বিজ্ঞাপন খরচ থাকতে পারে, বেতন খরচ, ভাড়া, বিদ্যুৎ, ছাপা, মনিহারি, ডাকতার, বিমা খরচ, যাতায়াত খরচ, বিক্রয়কর্মীদের বেতন, সম্পত্তি বিক্রয়, সুদ প্রদান ইত্যাদি ব্যয় আমার এখানে থাকতে পারে। তার এখানে আমরা বলবো যে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সহ যাবতীয় সকল ব্যয়, তবে সেটা হচ্ছে আমার মুনাফা জাতীয়, সকল ব্যয় সেটা হচ্ছে আমার মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। এটা লিখলাম। লেখার পর সকল যে ব্যয়গুলো আছে সেগুলোকে সমষ্টি করে আমরা কি লিখবো, মোট ব্যয় অন্তর্ভুক্ত করব। এবং এখানে একটা আসবে, এই যে মোট আয়টা উপরে আমরা বের করছিলাম, এখানে দেখো মোট আয়টা এখানে যে বের করলাম, এই মোট আয় থেকে আমরা জাস্ট কি করব, মোট ব্যয়ের পরিমাণটা মাইনাস করে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমার কিছু পরিমাণ নিট মুনাফার পরিমাণ। সো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমাকে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার বিশদ আয় বিবরণী বা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী সমাধান করতে হয়। সো এটা হচ্ছে তার ফর্মুলা। এভাবে আমরা ফলো করে কি করতে হবে, আমাকে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা কমপ্লিট করতে হবে। ওয়েল ডান। এবার আমরা নেক্সট দেখছি কি দেখবো হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। সো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী কি, আচ্ছা দেখি এর বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। প্রথমটা হচ্ছে যে বিবরণীতে মোট আয় এবং মোট ব্যয়কে, মোট আয় মোট ব্যয়কে আমরা বিভিন্ন ধাপে ধাপে উপস্থাপন করব, সেইটাকে বলছি আমরা বহুধাপ বিশিষ্ট। ধাপ একটা থাকবে না, ধাপ বহু থাকবে। আর এক ধাপ বিশিষ্ট তো আমাদের ধাপ একটাই ছিল, শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়টা আমরা বাদ দিয়েছিলাম। কিন্তু বহুধাপ বিশিষ্ট আমরা এটা করব না, আমরা এই মোট আয় এবং মোট ব্যয়কে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করব। সেটা হতে হবে পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, বিভিন্ন ভাগে আমরা কি করব, ধাপে ধাপে সেগুলোকে উপস্থাপন করব। সেই ধাপ কয়টি, ধাপ হচ্ছে 3টি। অর্থাৎ আমরা যখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করছি তখন এইগুলোতে আমাদের হিসাবগুলো বসানো করে ধাপ 3টি মেনটেন করতে হয়। প্রথমটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আমাকে নিট বিক্রয় থেকে বিক্রেতা পণ্যের ব্যয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো বাদ দিয়ে আমাকে কি করতে হয়, অর্থাৎ ডিরেক্ট যদি আমি বলি যে আমাকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করতে হয়। আর এই নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে আমাদের বিক্রয় থেকে বিক্রয় হতে বিক্রয় বাট্টা এগুলো আমাকে কি করতে হয়, বাদ দিতে হয়। দিলে আমার নিট বিক্রয় বের হয়। সেই নিট বিক্রয় থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র প্রারম্ভিক মজুদ যোগ কি হয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে সমাপনী মজুদ। এইটা বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার মোট মুনাফা। তার মানে আমার সাইকেলটা দাঁড়াচ্ছে, প্রথমে আমাকে কি করতে হবে, শুরু করতে হবে বিক্রয় দ্বারা। এই বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্য ব্যয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে নিট মুনাফা। এই নিট মুনাফা থেকে আমাকে মাইনাস করতে হবে বিক্রিত পণ্য ব্যয়। এটা যদি মাইনাস করে তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার মোট মুনাফা। আর আমরা জানি যে নিট বিক্রয় কিভাবে বের করতে হয়, যেটা বললাম বিক্রয় থেকে বিক্রয় হতে বিক্রয় বাট্টা এগুলো বাদ দিব। আর হচ্ছে বিক্রিত পণ্য ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্য ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এটা করলে আমাদের মোট মুনাফা বের হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে, এই যে আমরা প্রথম ধাপে কি পেয়েছি, মোট মুনাফা পেয়েছি বা মোট আয় যেটা পেয়েছি, এটার সাথে আমাকে পরিচালন ব্যয়গুলো কি করতে হবে, মাইনাস করতে হবে। পরিচালন ব্যয়টা বাদ দিয়ে আমাকে কি করতে হবে, যদি আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দেই তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে প্রশ্ন যদি কখনো পরিচালন মুনাফা চাই আমার কাছ থেকে, তাহলে আমাকে যেটা করতে হবে যে মোট মুনাফা আমাকে বের করতে হবে, সেখান থেকে যা শুধুমাত্র পরিচালন ব্যয়গুলো বাদ দিব, দিয়ে যে পরিমাণটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি পরিচালন মুনাফা হিসেবে কাজে লাগবে, বা সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখি এবার তৃতীয় ধাপে কী করতে হয়। তৃতীয় ধাপে আমাদের যেটা করতে হয় যে এই যে পরিচালন মুনাফাটা বের করলাম এর সাথে আমাকে অন্যান্য পরিচালন আয় বা অপরিচালন আয়গুলো কী করতে হয়, যোগ করতে হয়। এবং অন্যান্য পরিচালন অপরিচালন যে ব্যয়গুলো আছে সেগুলোকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর যেটা বেরোয় সেটা হচ্ছে আমার নিট মুনাফা। তাহলে এখানে ধাপটা হচ্ছে আমাদের প্রথমে কী করতে হচ্ছে, বিক্রয় থেকে বিক্রয় বাদ দিয়ে নিট মুনাফা, নিট বিক্রয় বের করতে হচ্ছে। সেখান থেকে আমাকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা আসতে হচ্ছে। সেখান থেকে যদি আমি কী করি, পরিচালন ব্যয়টা বাদ দিই, তাহলে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এবং সেই পরিচালন মুনাফা থেকে যদি আমরা কী করি, অপরিচালন আয়গুলো যোগ করি এবং ব্যয়গুলো বাদ দেই, তার যেটা বেরোবে সেটা হচ্ছে আমার নিট মুনাফা। তো এই জন্য বলা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিভিন্ন সবগুলোকে ধাপে ধাপে কী করা হয়, আমার বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে আয় এবং ব্যয় যেটা আছে সাধারণত পরিচালন আয় ব্যয়কে এবং অন্যান্য আয় ব্যয় এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। অর্থাৎ এই যে আয় ব্যয়কে আমরা বলতে পারি পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরদিকে বলতে পারি আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। এই দুটি শ্রেণীতে আমরা কী করি, এখানে বিভক্ত করে থাকি। এবার আমরা
বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী ছক নিয়ে আলোচনা করব, যে এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে আমরা যে বিশদ আয় বিবরণী তৈরি করি সেটা কিভাবে তৈরি করতে হবে, তার ফর্মুলাটা কি। মোট কথা আমাকে মেইন জিনিস অঙ্ক পারতে হলে, ম্যাথ করতে হলে বা পারতে হলে আমাকে আগে ফর্মুলা জানতে হবে, ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, তারপর বাকিটুকু আমরা ইজিলি পেরে যাব। সো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে ছকটা আমাকে যেটা, সেটি হচ্ছে প্রথমে কি করতে হবে, আমরা যেন বললাম যে নিট বিক্রয় বের করতে হবে। সো নিট বিক্রয় বের করার ক্ষেত্রে আমাকে বিক্রয়টাকে নিয়ে আসতে হবে, সেখান থেকে বিক্রয় বাদ দিতে হবে, বিক্রয় বারটা বাদ দিতে হবে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি থাকে সেটা বাদ দিতে হবে, এবং অলিখিত বিক্রয় যদি থাকে সেটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাটা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, অলিখিত বিক্রয়টা বাদ দেওয়ার পর যেটা হবে সেটার নাম হচ্ছে আমার নিট বিক্রয়। এবং এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে মোট মুনাফা বের করার জন্য প্রারম্ভিক বা তোমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে আমার প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হয় ক্রয়, বাদ দিতে হয় ক্রয় ফেরত। মানে এই যে ক্রয়কৃত পণ্যের ব্যয় বলেছিলাম, সেই ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করার সূত্রই হচ্ছে ক্রয় থেকে ক্রয়কৃত পণ্যের তোমার ক্রয় ফেরত, ক্রয় বারটা বাদ দেওয়ার পরে তোমার প্রত্যক্ষ খরচগুলো তার সাথে আবার কি করতে হয়, আমাকে যোগ করতে হয়, তারপরে যেটাকে বের হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। তার মানে ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি, ক্রয়কৃত পণ্যের ব্যয়। এটা বের করার সূত্র হচ্ছে প্রথমে যে ক্রয়টা থাকবে সেখান থেকে কি মাইনাস করতে হবে, ক্রয় ফেরত, ক্রয় বারটা বাদ দিতে হবে, বা যদি এই যে মুনাফাবিহীন ক্রয় থাকে তাহলে এটা পণ্য বিতরণ থাকে সেটাও কি করতে হবে, আমাকে বাদ দিতে হবে। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে, প্রত্যক্ষ খরচগুলো কি করতে হবে, যোগ করতে হবে। সো এই কাজটা আমরা মানে ভেঙে ভেঙে এখানে করি, একবারে করি না। তুমি যদি একবারে করে নিয়ে এখানে ক্রয়কৃত পণ্যের ব্যয়টা বসা তাও হবে, আর যদি ভেঙে ভেঙে করো তাও হবে, তবে ভেঙে ভেঙে করাটা বেটার তোমার জন্য। তাহলে কি করছে, প্রথমে প্রারম্ভিক মজুদ থাকছেই, তারপরে লিখবো যোগ হচ্ছে ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বারটা, এবং কি করব, যদি পণ্য উত্তোলন থাকে ক্রয় মূল্যে সেটা অবশ্যই কি করবো, আমরা বাদ দিব। তাহলে আমরা কি দেখছি এখানে, প্রারম্ভিক মজুদের পরে যোগ করলাম ক্রয়, তারপর হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন যদি ক্রয় মূল্যে করে, পণ্য বিতরণ, তারপরে পণ্য বিনষ্ট হলে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, অলিখিত ক্রয়, এগুলো কি করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত আমাকে মাইনাস করতে হবে, করে অলিখিত যদি ক্রয় থাকে সেটাকে আমার আবার যোগ করতে হবে। তার মানে আমরা যেটা বললাম যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে আমাকে কি করতে হয়, প্রথমে প্রারম্ভিক মজুদ লিখতে হয়, তারপরে আসতে হয় আমাকে ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করতে হয়। সো ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করে যেহেতু ক্রয়কৃত পণ্য ব্যয় কার সাথে যোগ করি, আমরা প্রারম্ভিক মজুদের সাথে যোগ করি, সেজন্য আমরা এখানে সাইনটা দিচ্ছি, যোগ বা লিখেছি যোগ। তাহলে এখন আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় কীভাবে বের করতে পারি, ক্রয়টা মাইনাস দিতে হবে ক্রয় ফেরত, বাদ দিতে হবে ক্রয় বারটা, বাদ যদি ক্রয় মূল্য পণ্য উত্তোলন থাকে সেটা, বাদ যদি পণ্য বিতরণ থাকে সেটা, বাদ পণ্য বিনষ্ট, বাদ মুনাফাবিহীন বিক্রয়, বাদ আর কিছু নেই। এখন বাদ না দিয়ে এখন যোগ করতে হবে, যদি প্রশ্নে কি থাকে আমার অলিখিত একটা ক্রয় থাকে, সেটা আমরা এখানে যোগ করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে নিট ক্রয়। তার মানে আগে আমরা নিট বিক্রয় বের করছি, এখন আমরা কি বের করলাম, তাহলে নিট ক্রয়। এখন এই নিট ক্রয়ের সাথে যদি আমরা সমস্ত প্রত্যক্ষ খরচ যোগ করি, সমস্ত প্রত্যক্ষ খরচ যোগ করি, তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার ক্রয়কৃত পণ্যের ব্যয়। তাহলে আমার ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বারটা যাবতীয় কিছু বাদ দেওয়ার পরে যখন আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করছি, সেগুলোর ফলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়, এবং সেটা আমরা কার সাথে যোগ করবো, এই ক্রয়ের সাথে যোগ করবো। কিন্তু আরও একটা কিন্তু পার্ট বাকি আছে, সেটা হচ্ছে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য, সেটা আমরা এখানে বাদ দিব সমাপনী মজুদ পণ্য। তার মানে এই যোগ আমরা প্রারম্ভিকের সাথে যখন এই যে ক্রয়কৃত পণ্যের ব্যয়টা যোগ করছি, এই টোটাল যে পদ্ধতিটা আছে যোগ করার পর পর্যন্ত, এটাকে আমরা বলছি ক্রয়কৃত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয়। তো এই ক্রয়কৃত পণ্যের ব্যয়টা কি করছে, আমরা এটা যোগ করার পর এখান থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিলে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। সো এটা কি করতে হবে, আমাকে নিট বিক্রয় থেকে এটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটা বের হবে সেটা হচ্ছে আমার মোট মুনাফা। তাহলে মোট মুনাফাটা কি হচ্ছে, আমার নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের কি মানে পার্থক্য আর কি, ঠিক আছে। তো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে সেটা বের হবে, সেটা হচ্ছে আমার মোট মুনাফা। এবার আমরা আসবো নিট মুনাফা বের করতে হয় কীভাবে। সো এই যে মোট মুনাফাটা এখানে দেওয়া আছে, আমাদের এখানে মোট মুনাফাটা দেওয়া আছে, এই মোট মুনাফার সাথে আমাকে কি করতে হবে, পরোক্ষ পরিচালন আয়টা কি করতে হয়, আমাকে যোগ করতে হয়। তাহলে আমরা জানি ফর্মুলা কি করতে হবে, মোট মুনাফার সাথে আমাকে পরোক্ষ পরিচালন আয়টা যোগ করতে হবে। এই পরোক্ষ পরিচালন আয়গুলো কি কি হতে পারে, দেখো পরোক্ষ পরিচালনের মধ্যে প্রথমে হতে পারে আমার বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা। এই তিনটেই নর্মালি আমার হচ্ছে পরোক্ষ পরিচালন আয়। সো এই তিনটা কি করতে হবে, আমাকে মোট মুনাফার সাথে যোগ করে দিতে হবে। দেওয়ার পরে আমাকে বাদ দিতে হবে পরোক্ষ পরিচালন ব্যয়। সো পরোক্ষ পরিচালন ব্যয়গুলো কী কী হতে পারে সেটা আমরা এখানে দিয়েছি, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অবচয়, অবলোপন, রপ্তানি শুল্ক, বহি পরিবহন, কমিশন, বার্তা, মণিহারি, নিরীক্ষা ফি, আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, অফিস খরচ, সাধারণ খরচ, আইন খরচ, ছাপা খরচ, ভ্রমণ খরচ, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, ডাকতার, প্যাকিং খরচ, অনাদি পাওনা, তারপর হচ্ছে তোমার
দেয়ানদের বাটা সঞ্চিতি। এখানে দেখো অনাদি পাওনা খরচ, এখানে তোমার হচ্ছে এই যে 2 নাম্বার বলেছি, আর এখানে তোমার বলেছি আমরা হচ্ছে তোমার এই সমস্ত নোট 1-এ আছে, নোট 1 এবং নোট 2। সো এই নোট 1 এখানে নেই, না হবে এখানে নোট হবে। সো নোট 1 এবং নোট 2-তে আমরা পর্বতে দেখিয়েছি যে কিভাবে আমাকে অনাদি পাওনাটা এখানে বসাইতে হয় সেই ফর্মুলাটা, এবং নোট 1-এ দেখিয়েছি যে যাবতীয় প্রত্যয় খরচ, সেটা আমরা এই তোমার টেবিলের পরেই দেখছি। সো তাহলে আমরা জানলাম যে পরোক্ষ প্রয়োজন ব্যয়গুলো কী কী, সেগুলো হচ্ছে এলো। তারপর কি করতে হবে আমাকে, তাহলে এই মোট মুনাফার সাথে যোগ করতে পরোক্ষ প্রয়োজন আয়গুলো, সেই আয় হচ্ছে এই 3টি, তার সাথে বাদ দিতে হবে পরোক্ষ প্রয়োজন ব্যয়, যেগুলো হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপরে যেটা বের হবে সেটা হচ্ছে আমার পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফা যদি আমাকে বের করতে পারে, তাহলে এই পর্যন্ত আমাকে কী করতে হবে, থামতে হবে। তারপরে যদি আমরা এই পরিচালন মুনাফার সাথে যোগ করি পরোক্ষ অপ্রয়োজন আয়, তাহলে পরোক্ষ অপ্রয়োজন যে আয়টা যোগ করি, সে আয়টা কী কী হতে পারে, দেখো পরোক্ষ প্রয়োজন আয়টা হতে পারে আমার প্রথমত বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, এটা হচ্ছে পরোক্ষ প্রয়োজন আয়। ব্যাংক সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়কৃত মুনাফা, লভ্যাংশ প্রাপ্তি, পাওনাদারের বা প্রদায়বিল বাট্টা সঞ্চিতি। এটা আমাদের কিসের মধ্যে পড়ে, আমাদের পড়ে পরোক্ষ পরিচালন আয়। আমি আবার বলছি, পরিচালন মুনাফা থেকে পরোক্ষ পরিচালন আয়টা যদি আমরা কী করে যোগ করি, সেগুলো কী কী হতে পারে, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়কৃত মুনাফা, লভ্যাংশ প্রাপ্তি, পাওনাদার বা প্রদায়বিলের বাট্টা সঞ্চিতি, এগুলো কী করতে হবে, আমাকে যোগ করতে হবে, এবং এখান থেকে পরোক্ষ অপরিচালন ব্যয়টা যেটা আছে সেটা বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে পরোক্ষ পরিচালন আয় যোগ করেছিলাম, পরোক্ষ পরিচালন ব্যয়টা বাদ দিয়েছিলাম, পরবর্তীতে কী করছে, পরোক্ষ অপরিচালন অপ্রয়োজনটা যোগ করছে, আবার অপ্রয়োজন ব্যয়টা বাদ দিচ্ছে। ব্যয়ের মধ্যে কী কী থাকে, ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতির সুদ, শিক্ষানবিশ ভাতা, বিবিধ ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়কৃত ক্ষতি, তারপর যেটা আসবে সেটা হচ্ছে আমার নেট মুনাফা। অর্থাৎ আমাকে টোটাল সাইকেলটা হচ্ছে এরকম যে আমাকে কী করতে হবে, প্রথমত আমাকে বের করতে হবে হচ্ছে নিট বিক্রয়, সেখান থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই, তাহলে আমাদের আসলে হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফার সাথে যদি আমরা পরোক্ষ প্রয়োজন ব্যয়টা যোগ করি, এবং যদি আমরা পরোক্ষ প্রয়োজন ব্যয়টা বাদ দিই, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যদি আমরা পরোক্ষ অপ্রয়োজন ব্যয়টা যোগ করি এবং অপ্রয়োজন ব্যয়টা বাদ দিই, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কি, নিট মুনাফা। সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা। আশা করছি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী কীভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয় এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমি আবার বলছি, এই জিনিসটা ভালো করে মাথায় রাখো, সেবামূলকে শুধুমাত্র আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা বের হয়, কিন্তু বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী অনেক ধাপে ধাপে সেগুলো করতে হয়, যার জন্যই নাম হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। প্রথম ধাপ হচ্ছে নিট বিক্রয় বের করতে হয়, সেখান থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে বের হয় মোট মুনাফা, সেখান থেকে পরোক্ষ পরিচালন আয়গুলো যদি যোগ করি আর ব্যয়গুলো যদি বাদ দিয়ে বের হয় পরিচালন মুনাফা, সেখান থেকে পরোক্ষ অপরিচালন আয়গুলো যোগ করার পরে ব্যয়গুলো মাইনাস করে যেটা বের হবে সেটা হচ্ছে আমার নিট মুনাফা। আচ্ছা, এবার আসি ওই যে নোটে একে আমরা বলেছিলাম যে প্রত্যক্ষ খরচ সমূহ দেখাবো, সেই প্রত্যক্ষ খরচগুলো এখন দেখো কী কী। প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে উৎপাদনের সাথে যে খরচগুলো সরাসরি রিলেটেড বা জড়িত, সেগুলোকে আমরা বলছি প্রত্যক্ষ খরচ। সো দেখি প্রত্যক্ষ খরচগুলো কি, প্রারম্ভিক মজুত পণ্য একটা প্রত্যক্ষ খরচ, নিট ক্রয় যেটা আমরা সবসময় ওখানে বসাই, নিট ক্রয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তারপর হচ্ছে কি ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন ব্যয়, ড্রয়িং অফিসের বেতন, পণ্যের ডিজাইন বা নকশা খরচ, জাহাজ ভাড়া, কুলি খরচ, ডক্টর শুল্ক, আমদানি শুল্ক, নগদ শুল্ক, মজুরি, কারখানা সংক্রান্ত সমস্ত খরচ, এগুলো হচ্ছে আমার কি প্রত্যক্ষ খরচের মধ্যে যায়। তাহলে আমরা নোটাকে কী কী দেখলাম, যে প্রত্যক্ষ খরচের পরিমাণগুলো দেখার দরকার ছিল, আমরা দেখে নিলাম। প্রত্যক্ষ খরচ সমূহ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা পরিবহন, ড্রয়িং অফিসের বেতন, পণ্য ডিজাইন বা নকশা খরচ, জাহাজ ভাড়া, কুলি খরচ, ডকচার শুল্ক, আমদানি শুল্ক, নগদ শুল্ক, মজুরি এবং হচ্ছে কারখানা সংক্রান্ত সমস্ত খরচ। এরপর আমরা নোট 2-তে পড়েছিলাম যে কি অনাদায়ী পাওনা কীভাবে বের করতে হয়। সো এই অনাদায়ী পাওনা যখন আমরা প্রশ্নে থাকবে তখন কীভাবে বসাতে, তার জন্য আমাকে এটা জানতে হয়, যেটা কি আমাকে প্রথমে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ যদি বের করতে হয়, তাহলে প্রথমত আমাকে কী করতে হবে, অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে, কোথায় দেওয়া থাকবে, রেওয়া মিলে। তাহলে অনাদায়ী পাওনার পরিমাণ আমরা রেওয়া মিলে বসালাম, ধরুন আমরা এখানে বললাম হচ্ছে কত, 5,000 টাকা দেওয়া আছে, 5,000 টাকা আমরা লিখলাম, যোগ নতুন অনাদায়ী পাওনা যেটা সমন্বয় থেকে আমরা নিব। তার মানে কি আমার এই যে অনাদায়ী পাওনাটা কোথায় থাকবে, রেওয়া মিলে, এবং নতুন অনাদায়ী পাওনা যেটা থাকবে সেটা কোথায় থাকবে, আমার সমন্বয় থাকবে। ধরলাম আছে কত টাকা, 2,000 টাকা, তাহলে কত হলো টোটাল 7,000 টাকা। এর সাথে আবার যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, যেটাও কোথায় থাকবে, আমাদের সমন্বয়ে থাকবে। তার মানে নতুন অনাদায়ী পাওনা এবং পাওনা সঞ্চিত দুটো সমন্বয় থাকবে। তাহলে এখানে যদি আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত আবার 1,000 টাকা ধরি, তাহলে এখানে টোটাল কত হলো, 8,000 টাকা, এবং এখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত যেটা থাকবে কোথায়, রেওয়া মিলে। তো 8,000 টাকা ধরলাম, এখানে 4,000, তার আমার অ্যান্সার কত থাকলো, টোটাল 4,000 টাকা। এটা হচ্ছে আমার কিসের পরিমাণ, আমার অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। আমি আবার বলছি, এখানে দেখো অনাদায়ী পাওনা সাথে যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা, এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেখানকার ক্ষেত্রে আমার অনাদায়ী পাওনা এবং হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির কোথায় থাকবে, আমার রেওয়া মিলে থাকবে, আর
নতুন অনুদান পাওনা এবং হচ্ছে নতুন অনুদান পাওনা সঞ্চিতি, এই দুটো বিষয় থাকবে আমার হচ্ছে কোথায় সমন্বয়। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন হিসাবগুলো আসলে কোথায় থাকে, কোনগুলো ডমলি থাকে এবং কোনগুলো আমাদের সমন্বয় থেকে নিতে হবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কীভাবে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়, যেটা আমাদের অবশ্যই গড় নাম্বারে সবসময় করতে বলে। সো সেইটাই দেখবো আমরা এইভাবে কীভাবে এখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে, তার ফর্মুলা। সো আসো, প্রথমত আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে প্রথমে লিখতে হয় আমাদের, যখন আমরা তোমার কী করবো, যখন আমরা তোমার প্রথম অধ্যায়ে চূড়ান্ত হিসাব পড়তে যাচ্ছি, যেহেতু আমরা প্রথম অধ্যায়ে চূড়ান্ত হিসাব লেকচার করছি, তো সেখানকার নিয়ম অনুসারে প্রথমে আমাকে কী করতে হয়, সম্পদ সমূহ লিখতে হয়, তারপর দায় ও মালিকানা সত্ত্ব সমূহ লিখতে হয়। সম্পদ সমূহের মধ্যে সবসময় লিখতে হয় চলতি সম্পদ আগে। এটা একটা সার্কেল, এটা একটা মেনটেন করে আমাকে কী করতে হবে, অবশ্যই প্রক্রিয়ায় লিখতে হবে, কখনো এলোমেলো করা যাবে না। তাহলে প্রথমে দেখো সম্পদ সমূহের মধ্যে চলতি সম্পদ কী কী হতে পারে, আমার নগদ তহবিল হতে পারে, আমার ব্যাংক জমা হতে পারে, প্রাপ্য হিসাব বা দেনাদার হতে পারে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হতে পারে, সমাপনী মুচিত পণ্য হতে পারে, অব্যবহৃত মনিহারি বা সমাপনী সাপ্লাইজ হতে পারে, ভ্যাট চলতি হিসেবে ডেবিট জের হতে পারে, যে কোনো প্রাপ্য আয়, যে কোনো অগ্রিম ব্যয়। এগুলো হচ্ছে আমাদের কি চলতি সম্পদের মধ্যে যায়। আমি আবার বলছি, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মনিহারি বা সমাপনী সাপ্লাইজ, ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের, যে কোনো প্রাপ্য আয় এবং যে কোনো হচ্ছে অগ্রিম ব্যয়। এরপরে হচ্ছে আমাকে যেটা বসাতে সেটা হচ্ছে চলতি সম্পদের পরে দীর্ঘমেয়াদী ব্যয়। তো দীর্ঘমেয়াদী ব্যয়ের ক্ষেত্রে কী কী থাকে দেখো, বিনিয়োগ। এই বিনিয়োগটা দেখো আমাদের যদি পার্সেন্ট থাকে, যদি বিনিয়োগের ক্ষেত্রে পার্সেন্ট থাকে, তখন আমরা বলবো হচ্ছে ধরো 10% বিনিয়োগ, তখন আমরা রেখে ধরে নিব হচ্ছে দীর্ঘমেয়াদী। আর যদি পার্সেন্ট না থাকে, সো তখন আমরা রেখে চলতি ধরেও করতে পারি। অর্থাৎ তখন এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ না লিখে আমরা ডিরেক্ট চলতি সম্পদের মধ্যে ওটা বসায় দিতে পারি তুমি যদি চাও। আর যদি তুমি করতে চাও যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আলাদা করে টাইটেল দিয়ে করবা, তুমি করতে পারো, অ্যাজ ইউ উইশ। এরপর আসো, এরপর হচ্ছে সেভিং সার্টিফিকেট ক্রয়, সঞ্চয়পত্র, শেয়ার বা বন্ড ক্রয়, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে যাবে। তারপর লিখতে হবে কি আমাকে অন্যান্য সম্পদ। অন্যান্য সম্পদ লেখার আগে তুমি যদি চাও তোমাকে এখানে স্থায়ী সম্পত্তি লিখতে হবে, ঠিক আছে। অন্যান্য সম্পদটা সাধারণত সব শেষে লেখা হয়। তাহলে আমরা কি করব, যে প্রথমে চলতি সম্পদ লিখছি, তাহলে প্রথমে লিখছি চলতি সম্পদ, চলতি সম্পদ। তারপর লিখলাম হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তারপরে আসলে তুমি লিখবে হচ্ছে স্থায়ী সম্পত্তি। তারপর হচ্ছে যে অন্যান্য যে খরচটা, অন্যান্য ব্যয়, এই ধাপটা মেনটেন করে চলবা। প্রথমে চলতি সম্পদ লিখছি, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখছি, এবার লিখবো স্থায়ী সম্পদ। একটু চেঞ্জ করে ফেলবা, এটা তোমরা জাস্ট কী করবা, এটা নিচে নিয়ে আসবা, ঠিক আছে, এই চলতি সম্পদের পরে। তার প্রথমে লিখছি স্থায়ী সম্পদ, সুনাম, ভূমি ধারণ করার প্রপত্র সরঞ্জাম, ইজারা সম্পত্তি, কলকাতা যন্ত্রপাতি, নিষ্কর্ষ সম্পত্তি, পেটেন্ট, তারপর হচ্ছে ট্রেডমার্ক, কর্পোরেট প্রিমিসেস ইত্যাদি, সবগুলোকে আমরা স্থায়ী সম্পদের আওতাভুক্ত নিয়ে আসবো। এবং সর্বশেষ লিখ করছে আমরা কি, যে তোমার হচ্ছে এখানে যেটা লিখবে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন মানে অন্যান্য খরচ। তো অন্যান্য খরচের মধ্যে শুধু যে বিলম্বিত বিজ্ঞাপন যায় এমন না, এখানে বিলম্বিত বিজ্ঞাপন আসতে পারে, তারপরে তোমার যে প্রাথমিক খরচ আসতে পারে, প্রাথমিক খরচ, দেন তোমার হচ্ছে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, এগুলো হচ্ছে আমাদের অন্যান্য খরচ বা এগুলোকে আমরা বলি অসমন্বয়কৃত ব্যয়। তার মানে আগে কি করতে হবে, আমাকে প্রথমে চলতি সম্পদ লিখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখতে হবে, তারপর স্থায়ী সম্পদ লিখতে হবে, তারপর হচ্ছে আমরা অসমন্বয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে বসাবো, যেগুলো যদি থাকে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, ঋণপত্র অবলেখকের কমিশন, এগুলো যদি থাকে বা দোস্তুরি কমিশন, তাহলে আমরা এখানে সেগুলো বসাবো অসমন্বিত ব্যয়। তারপরে যেটা সবগুলো যোগ করে চারটা যেটা বের হবে সেটা হচ্ছে আমার মোট সম্পদ হিসেবে বের হচ্ছে। এরপরে আমাকে যেটা বের করতে হবে দায় ও মালিকানার সাথে। কেননা আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী কাজ করে এলওই, সম্পদের মালিকানার সাথে। আর আছে হিসাব সংখ্যা অনুযায়ী অবশ্যই আমাকে সম্পদ পাশ যেগুলো কি হতে হয়, দায় পাশ সমান হতে হয়। সেই জন্য আমরা যদি মোট সম্পদ পাশ লিখলাম, এবার মোট দায় পাশ এবং মালিকানার সাথে পাশ বের করে দেখব যে মোট সম্পদ পাশ এবং দায় পাশটা কখনো ইকুয়াল হয় কিনা। তাহলে দায় ও মালিকানার সাথে যখন বের করছি তখন কি করতে হবে, প্রথমে লিখতে হবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়ের মধ্যে কী কী থাকে, ব্যাংক জমাতিরিক্ত, বিবিধ পাওনাদার, প্রদয় হিসাব, প্রদয় নোট বা প্রদয় বিল, সমস্ত বকেয়া খরচ, সমস্ত অগ্রিম খরচ, তারপর ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জের। আর চলতি সম্পদে যেহেতু ডেবিট জের, এবার আসছে চলতি দায় ক্রেডিট জের, কর্মচারী কল্যাণ তহবিল অথবা পেনশন তহবিল, এগুলো আমাদের কোথায় বসাতে হবে, চলতি দায় অথবা ভবিষ্যৎ ব্যবস্থাপনায় বসিয়ে দিতে হবে। তারপর যেটা বসাতে হবে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে যে 10%, যে কোনো কিছুকে আমরা দীর্ঘমেয়াদী মনে করব, 10% ঋণপত্র অথবা 10% ঋণ অথবা 10% কী করবো আমরা, বন্ধকি ঋণ। এগুলো হচ্ছে আমার কি দীর্ঘমেয়াদী ঋণ। এটা বসাতে হবে দীর্ঘমেয়াদী দায়, ঋণ না লেখে লিখতে পারো দীর্ঘমেয়াদী দায়। ডান। এরপর যেটা বসাতে হবে সেটা হচ্ছে আমার তো গেল চলতি দায় এবং হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এবার আমাকে আসতে হবে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে। তো মালিকানা সত্ত্বের ক্ষেত্রে যখন আমরা লিখব
তখন আমরা কি করব, মালিকের সূত্র কিভাবে বের করতে হয় দেখো, মূলধনের সাথে কি করব আমরা যোগ, যদি অতিরিক্ত মূলধন আছে সেটা যোগ করব, যদি নিট মুনাফা হয় সেটা যোগ করব, যদি ক্ষতি হয় সেটা কি করব মাইনাস করব, মাইনাস ক্ষতি লিখে দিলাম। যদি আমার কি হয় ক্ষতি হয় তখন আমরা মাইনাস করব, বা লোকসান হলে আমরা মাইনাস করব, যোগ যদি সাধারণ সঞ্চিতি থাকে সেটা যোগ করব, তারপর মূলধনে যদি সুদ থাকে সেটা যোগ করব। তাহলে আমাকে যোগ করতে হচ্ছে কি অতিরিক্ত মূলধন যোগ করতে হচ্ছে, নিট মুনাফা যোগ করতে হচ্ছে, সাধারণ সঞ্চিতি থেকে সেটা যোগ করবো, মূলধন সুদ থেকে সেটা যোগ করবো, আর যদি ক্ষতি হয় তাহলে নিট মুনাফা জায়গায় সেটা যোগ না করে মাইনাস করে দিব। তারপর হচ্ছে বাদ দিতে হবে উত্তোলন, সব ধরনের উত্তোলন, সেটা পণ্য উত্তোলন হতে পারে, নতুন নর্মাল উত্তোলন হতে পারে। তারপর বাদ দেবো হচ্ছে উত্তোলন সুদ যদি সমন্বয় থাকে, আর যদি সমন্বয় না থাকে তাহলে আমরা এখানে বাদ দেবার কোনো অপশন নেই। তারপর যেটা বেরোবে সেটা হচ্ছে আমার মোট মালিকানা সত্ত্ব। তাহলে আগের হচ্ছে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে মোট দায়, এবং হচ্ছে এবার বেরোলো মালিকানা সত্ত্ব। তাহলে টোটালি আমরা লিখছি যোগ করে মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দায় এবং মালিকানা টোটালি যোগ করে এখানে লিখছি কি মোট মালিকানা সত্ত্ব। দেখার পরে এখানে যে অ্যামাউন্টটা সেটা এবং আগের যে সম্পদ পাশের যে অ্যামাউন্টটা সেটা টোটাল কি হবে আমার ইকুয়াল হবে। সো তখনই বলতে পারবো আর্থিক অবস্থার বিবরণ ঠিক আছে, এবং সমীকরণ যে a = l + y, এটাও এখান থেকে আমরা কি পাই, প্রমাণ পাই। ঠিক আছে, তো আশা করছি ফর্মুলাটা আগে তোমার যদি মাথায় রাখো সুন্দর করে, তাহলে এই অধ্যায় ম্যাথগুলো করতে তোমাদের জন্য কোনো কঠিন লাগবে না বা কঠিন হবে না। আচ্ছা, এবার আমরা আসি এই অধ্যায় সমাধান করতে, যে আমরা কিছু বকেয়া, অগ্রিম বা বকেয়া খরচ সংক্রান্ত কিছু ঝামেলায় পড়ি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। সো ওগুলো হচ্ছে আমাদের কাছে কঠিন লাগে, যার কারণে পুরো অধ্যায়টাকে আমরা বানিয়ে ফেলি কঠিন। ঠিক আছে, সো একটু চেষ্টা করবো আমরা সেই সমস্যাগুলোর সমাধান বের করার। কি কি প্রথম সমস্যা দেখেছি আমরা, অগ্রিম খরচ সংক্রান্ত সমন্বয়। সো এই সমন্বয় যখন অগ্রিম খরচ সংক্রান্ত কিছু সমস্যা থাকে, সেগুলো কী কী হতে পারে, কত ধরনের হতে পারে, সেগুলো আমরা দেখিয়েছি, এবং তার পরবর্তীতে সেগুলো সমাধান কীভাবে করতে হয় আমরা সেগুলো এখানে দেখিয়েছি। সো প্রথমে আসো 1 নাম্বারটা যদি আমরা আলোচনা করি, যে হচ্ছে ভাড়া প্রতি মাসে কত 3000 টাকা, এবং রেওয়া মিলে দেওয়া আছে কত ভাড়া 39,000 টাকা। এটা যদি আমার দেয়া থাকে সমন্বয় থাকবে, দেখো সমন্বয় করছে আমরা, এটা সমন্বয় থাকবে যে ভাড়া প্রতি মাসে 3000, এটুকু সমন্বয় থাকবে, আর রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 39,000 টাকা। তখন আমরা এইটা বিষয়দায় বিবরণীতে কীভাবে বসাবো এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে বসাবো, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায় তোমাদের কাছে কঠিন লাগবে না। তাহলে আসো, আমরা বললাম যে ভাড়া আমাদের কাছে কত আছে 30,000 টাকা, সরি রেওয়া মিলেছে 39,000 টাকা, এবং হচ্ছে প্রতি মাসে ভাড়া দেয় আমরা কত তোমার 3000 টাকা। এটা আমরা যখন বিষয়দায় বিবরণীতে লিখবো তখন লিখবো ভাড়া কত, আমার ভাড়া ইকুয়াল হচ্ছে তো কত 39,000 টাকা। ঠিক আছে, বাদ দেখো এখানে কথা, আমার ভাড়া হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা, তাহলে বাকি টাকাটা আমরা প্রতি মাসে যদি 3,000 টাকা হয়, তাহলে 3 বারং কত আমার 36,000 টাকা। তাহলে আমার অগ্রিম আছে না, হ্যাঁ অবশ্যই অগ্রিম আছে। তাহলে এই যে আমার অগ্রিমটা আছে, তা 39,000 টাকা থেকে যদি 36,000 টাকা মাইনাস করি, তাহলে আমার কত টাকা 3,000। তাহলে এই ভাড়া থেকে আমাকে অগ্রিম যে ভাড়া 3,000 টাকা সেটা আমাকে মাইনাস করতে হবে, করে যেটা থাকবে 36,000 টাকা সেটা আমাকে কোথায় দেখাতে হবে, বিষয়দায় বিবরণীতে দেখাতে হবে। সো এখানে যা আছে এগুলো লিখতে হবে না, আমি যা বলছি সেটা শোনো। তাহলে এখানে আমাদের ভাড়া টোটাল কত ছিল 39,000 টাকা, এবং মাসিক ভাড়া কত ছিল আমার 3,000 টাকা করে। তাহলে আমার হচ্ছে বছর যদি 12 মাস হয়, তাকে যদি আমরা 3,000 টাকা গুণ করি, তাহলে টোটাল কত 36,000 টাকা। তাহলে আমরা এর থেকে বেশি দিয়েছি কত টাকা 3,000 টাকা, কারণ 39,000 থেকে যদি 36 বাদ দিই তাহলে 3,000 টাকা পাচ্ছি। তাহলে সেই 3,000 টাকা অগ্রিম, তাহলে ভাড়া থেকে অগ্রিমটা বাদ দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে আমরা বিষয়দায় বিবরণীতে লিখবো। আর আর্থিক অবস্থায় বিবরণীতে এই অগ্রিম ভাড়াটা আমরা চলতি সম্পদে লিখবো কত টাকা 3,000 টাকা। ঠিক আছে, তাহলে ওখানকার 3,000 এখানকার 36,000 মিলে আর্থিক অবস্থায় বিবরণী এবং হচ্ছে বিষয়দায় বিবরণী মিলে আমাদের টোটাল যে আমার 39,000 টাকা ছিল সেটা কি হয়ে গেল, আমার ফিলফিল হয়ে গেল। ডান। দ্বিতীয় নম্বর সমস্যা যেটা হচ্ছে সেটা যদি থাকে এরকম, যে 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, রেওয়া মিলে ডেবিটে ভাড়া দিয়েছে কত টাকা, ডেবিটে কিন্তু ভাড়া দিয়েছে 28,000 টাকা। তাহলে আমাদের 2 মাসের ভাড়া কি করছে, অগ্রিম প্রদান করছে। এটা আমরা বিষয়দায় বিবরণীতে কীভাবে লিখবো এবং আর্থিক অবস্থায় বিবরণীতে কীভাবে লিখবো দেখি। 2 নম্বরটা যদি দেখি, তাহলে ভাড়া কত আমার টোটাল 28,000 টাকা। তাহলে আমরা অগ্রিম দিচ্ছি কত মাসের যেন 2 মাসের। তাহলে একটু খেয়াল করো, এখানে 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করছি, তার মানে আমার টোটাল হচ্ছে মাস কত 12, তাই না 12, এটা হচ্ছে 1 বছরের ভাড়া 12, প্লাস তার সাথে অতিরিক্ত কত মাসে ভাড়া দিয়েছে 2 মাস, তার টোটাল কত মাস হলো যেন 14 মাস। তাহলে আমরা যদি এই টোটাল টাকাকে, টোটাল ভাড়াকে আমরা যদি 14 দ্বারা ডিভাইড করে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 2 অংশে টাকা পাবো। সেজন্য আমরা কী করতে হবে, যে 28,000 টাকাকে ভাগ করতে হবে 14 দ্বারা, মাল্টিপ্লাই করতে হবে 2 দ্বারা। যদি করি তাহলে আমরা অগ্রিমের পরিমাণ পাবো। তাহলে 28,000কে যদি আমরা 14,000 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2,000, 2,000কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো 4,000। তখন কী করতে হবে, এই ভাড়া থেকে বাদ অগ্রিমটা বাদ দিয়ে আমরা 4,000 টাকা দিই। তাহলে 28,000 থেকে 4,000 টাকা বাদ 24,000 টাকা যেটা আসবে সেটা হচ্ছে আমার কিসের পরিমাণ, সেটা হচ্ছে আমার তোমার হচ্ছে বিষয়দায় বিবরণীতে লিখবো। এবং বাকি টাকা যে অগ্রিমটা পাচ্ছে সেটা আমরা, যে অগ্রিমটা থাকবে সেটা আমরা কোথায় লিখবো, তোমার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে লিখে দিব। এরপরে যে সমস্যাটা থাকে 3 নাম্বার, সেটা হচ্ছে দেখো যে বিমা সালামি
পরবর্তী বছরে 31 মাস পর্যন্ত দেয়া আছে, বিমা সালামি রেওয়া মিলে দেয়া আছে 18,000 টাকা, এবং সেটি পরবর্তী বছরে কি করছে আমাদের সমন্বয় বলা আছে বিমা সালামি পরবর্তী বছরে 31 মাস পর্যন্ত দেয়া আছে। তাহলে এটা এখন বিশদায় বিবৃতি কিভাবে বসবে এবং হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবৃতি কিভাবে যাবে। তো দেখো বিমা সালামি কত দেয়া আছে আমার 18,000 টাকা, যেটা আমার প্রশ্নে বলা ছিল রেওয়া মিলে কত দেয়া আছে 18,000 টাকা, এবং বিমা সালামি পরবর্তী 31 মাস পর্যন্ত কি করা হয়েছে দেওয়া হয়েছে। তাহলে পরবর্তী 31 মাস মানে কি আমাদের পুরো বছরের জন্য। তাহলে এখন কি করতে হবে আমাকে এই যে 18,000 টাকা ভাগ 12 দিতে হবে। এখন দেখো এখানে রেওয়া মিলে আমাদের একটা জিনিস থাকবে, সেটি হচ্ছে বিমা সালামি পরবর্তী 31 মাস পর্যন্ত দেওয়া আছে, এবং রেওয়া মিলে একটা তারিখ থাকবে যে কবে আমাকে এই টাকাটা দিয়েছে। সো সেই তারিখ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ধরো এখানে অবশ্যই এই ইনভেস্টটা কোথায় করে আমার বছরের প্রথমে করে জানুয়ারি মাসে। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে যদি মার্চ পর্যন্ত যাই কত মাস হয় 3 মাস। তাহলে অতিরিক্ত কয় মাসের জন্য দিয়েছি আমরা 3 মাসের জন্য দিয়েছি। সেজন্য কি করব 28,000 টাকা ছিল সেটাকে আমরা ভাগ করব, এখানে 18,000 টাকাই হবে। সো 18,000 টাকা ছিল সেটাকে ভাগ করব প্রতি মাস দ্বারা, অর্থাৎ মাসে কত 1 বছরে 12 মাস হয়, 12 মাসে 1 বছর হয় 12 দ্বারা ভাগ করে। তাহলে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হয় সেটাকে আবার কি করছি আমরা এখানে মাল্টিপ্লাই করছি। তাহলে 18,000 ডিভাইড বাই 12 গুণন যদি 3 দেই তাহলে আমরা অগ্রিমটা পাবো কত 4,500 টাকা। সেখান থেকে কি করবো 18,000 থেকে এই অগ্রিমটা মাইনাস করে যে টাকা সেটা হচ্ছে বিশদায় বিবরণীতে, আর অপরদিকে হচ্ছে আমরা অগ্রিম বিমা সালামি হিসেবে এটা আর্থিক অবস্থা বিবরণীতে কি করবো আমরা চলতি সম্পদ হিসেবে 4,500 টাকা এখানে বসিয়ে দেবো। আর এইখানে তোমার হচ্ছে অগ্রিম ভাড়া হিসেবে তোমার এখানে 4,000 টাকা থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে আমার 28,000 মধ্যে 4,000 গেছে 24,000 ছিল, আর বাকি 4,000 টাকা আমরা অগ্রিম দিয়েছি, সেই অগ্রিমটা আমরা এখানে বসাবো, ওখানে 3,000 হবে না, ওখানে তোমার অ্যান্সার হবে 4,000 টাকা। সো আশা করছি এই তিনটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। সো এইভাবে আমাকে করতে হবে। এবার দেখি 4 নম্বরে আমাদের কি বলেছে। 4 নম্বরে আমাদের বলেছে যে বিমা সালামি পরবর্তী বছর 30 জুন পর্যন্ত দেওয়া হয়েছে, রেওয়া মিলে বিমা সালামি 12,000 টাকা। তাহলে আগে ছিল আমাদের 31 মার্চ পর্যন্ত বিমা সালামি, এবার হচ্ছে 30 জুন পর্যন্ত, এবং রেওয়া মিলে বিমা সালামি দেওয়া আছে 12,000 টাকা। তো নর্মালি কী করতে হবে আমাকে 4 নম্বরে যে বিমা সালামি দেওয়া আছে আমার 12,000 টাকা, এবং এটাকে কিন্তু 12 দ্বারা ভাগ করে যেহেতু পরবর্তী 6 মাস, তাহলে কী করতে হবে 6 দ্বারা মাল্টিপ্লাই করে 6,000 টাকা আসবে। এই 12,000 টাকা থেকে আমাকে কী করতে হবে তোমার হচ্ছে 12,000 টাকা থেকে আমাকে 6,000 টাকা মাইনাস করতে হবে। করার পর যেটা থাকবে সেটা 6,000, সেটা আমরা বসাবো বিশদায় বিবরণীতে, আর বাকি যে 6,000 টাকা অগ্রিম থাকবে সেটা চলতি সম্পদ হিসেবে বসাবো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায় বিবরণী মিলে 6 6 12 মিলে যে আমাদের রেওয়া মিলের সংখ্যায় মিলে গেল। ওকে, তো এইভাবে আমাকে কি করতে হবে সমন্বয়গুলোর সাথে আমি রেওয়া মিলটা শান্ত করতে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর আমাদের এখানে ক্লিয়ার। সো দেখি এবার 5 নম্বর আমাদের কি বলেছে যে বিমা সালামি 15 মাসে পরিশোধ করা হয়েছে। তাহলে বিমা সালামি হচ্ছে 15 মাসে পরিশোধ, মাস হচ্ছে 12, তাহলে অগ্রিম কত মাসে দিয়েছি ভাই 3 মাসে দিয়েছি, ডান। তারপরে রেওয়া মিলে বিমা সালামি কত টাকা ছিল আমার 15,000 টাকা ছিল। তো চলো 5 নম্বরটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। 5 নম্বরটা এইভাবে হবে যে বিমা সালামি টোটাল কত ছিল আমার দেখো 15,000 টাকা। সো 15,000কে নর্মালি কত দ্বারা 15 মাসের জন্য দিয়েছি 15 মাস দ্বারা ভাগ করে কত বছর, 1 বছর থেকে কত বছর অগ্রিম দিয়েছে 3 মাস। 3 মাস দ্বারা গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার এই 15,000 থেকে মাইনাস করার পর যেটা বের হবে কি বলছি এখানে 15,000 ভাগ কত দিলাম 15 গুণন 3,000 টাকা বের হলো, সেটাকে 15,000 থেকে মাইনাস করবো। মাইনাস করবার যেটা বের হবে 12,000 টাকা, সেটা হচ্ছে আমার কোথায় বসাবো বিশদায় বিবরণীতে। আর বাকি যে এই যে 3,000 টাকা অগ্রিম বের করলাম এটা চলতি সম্পদ হিসেবে আমরা কোথায় বসাবো আর্থিক অবস্থা বিবরণীতে। তাহলে ওই আর্থিক অবস্থা 3,000 টাকা এবং বিশদায় বের 12,000 টাকা, টোটাল কত টাকা হলো 15,000 টাকা, যেটা কার সমতুল্য আমার রেওয়া মিলের যে টাকাটা ছিল সেটার সমতুল্য। এইভাবে রেওয়া মিল এবং সমমানের টাকাগুলোকে আমাকে কি করতে হবে সমান করতে হবে। যদি এটা সমান করতে পারি তাহলে বাদ বাকি অঙ্ক আমাদের এমনিতেই হয়ে যাবে। এবার সে আমাদের 6 নম্বরে কী ছিল যেন দেখি একটু। 6 নম্বরে ছিল এরকম যে মেয়াদ অনুত্তীর্ণ বিমা, মানে এখনও সেটা কি মেয়াদ উত্তীর্ণ হয়নি, অনুত্তীর্ণ আছে। মেয়াদ অনুত্তীর্ণ বিমা সালামি কত 2,000 টাকা, রেওয়া মিলে বিমা সালামি দেওয়া আছে 1,400 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করছি 6 নম্বরে দেখি, হ্যাঁ 6 নম্বর আমরা করব বিমা সালামি কত 1,400 হবে, 14,000 টাকা ছিল, আর হচ্ছে অনুত্তীর্ণ কত টাকা ছিল আমার 2,000 টাকা। সো এই যে বিমা সালামি থেকে শুধুমাত্র আমার অনুত্তীর্ণটা যেটা 2,000 টাকা ছিল সেটা বাদ দিব, তাহলে বাদ দিলে কত পেরে 12,000 টাকা, এইটা হচ্ছে আমার বই বিশদায় বিবরণীতে। আর বাকি যে 2,000 টাকা আমাদের অনুত্তীর্ণ আছে সেটা হচ্ছে চলতি সম্পদ, সেটা কোথায় বসাবো আমরা বসাবো চলতি সম্পদে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে ওই আর্থিক অবস্থা 2,000 টাকা, এখানকার যে বিশদায় 12,000 টাকা, টোটাল কত টাকা হলো 14,000 টাকা, কার সমান রেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে সেটার সমান, ঠিক আছে। তার মানে আমাকে এইভাবে সমাধানগুলো করতে হবে বা বুঝে বুঝে করতে হবে। এখানে তোমার হচ্ছে 1,400 না, এখানে অ্যান্সার হচ্ছে পরিমাণটা 14,000 টাকা। অলডান। এরপরে আসো অগ্রিম বিমা সালামি 6 নম্বর বলা হয়েছে। 7 নম্বরে অগ্রিম বিমা সালামি। সো অগ্রিম বিমা সালামি বলা হচ্ছে 5,000 টাকা, কত টাকা 5,000 টাকা। মেয়াদ উত্তীর্ণ হয়েছে, রেওয়া মিলে অগ্রিম বিমা সালামি দেওয়া আছে 12,000 টাকা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5,000 টাকা, আর রেওয়া মিলে অগ্রিম বিমা সালামি আমার দেওয়া আছে 12,000 টাকা। তখন আমাকে কীভাবে সমাধান করতে হবে একটু দেখি।
তখন কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রশ্নে আমার অগ্রিম মেয়াদ উত্তীর্ণ বীমার ক্ষেত্রে দেওয়া আছে তোমার হচ্ছে কত 5,000 টাকা এবং অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত 7,000 টাকা। এটা আমরা 5,000 দেখাচ্ছি কোথায়, আমরা দেখাচ্ছি তোমার হচ্ছে বিশদ আয় বিবরণীতে এবং হচ্ছে তোমার বাকি যে 7,000 টাকা টোটাল কত দেখাচ্ছি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। কেন দেখাচ্ছি, কারণ দেখো আমাদের অগ্রিম বীমা যেটা আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটাই শুধুমাত্র আমরা কোথায় দেখাবো, বিশদ আয় বিবরণীতে দেখাবো। তাহলে 5,000 টাকা আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটা আমরা ব্যয় হিসাবে কী করবো, বিশদ আয় বিবরণীতে লিখবো। অপরদিকে আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন যাব তখন যে এই অগ্রিম বীমা আমরা জানি সাধারণত চলতি সম্পদ, তাহলে ঠিক আছে চলতি সম্পদ আমরা অগ্রিম বীমা লিখবো, কিন্তু সেখান থেকে যে মেয়াদ উত্তীর্ণ অংশটা যেটা আগে অনুত্তীর্ণ ছিল সেটা তো চলতি সম্পদে লিখতাম, বাট এখন সেটাকে উত্তীর্ণ হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে না অগ্রিম বীমা থেকে, হ্যাঁ সেটাকে আমরা এখন কী করবো, বাদ দেবো। তাহলে এখানে টোটাল ছিল কত টাকা, 12,000 টাকা। সেই 12,000 টাকা থেকে যদি আমরা বাদ দিই কত 5,000 টাকা, তাহলে 12 থেকে 5 চলে গেলে কত থাকে আমাদের 7,000 টাকা থাকে। সেটা আমরা এখানে লিখছি যে মেয়াদ উত্তীর্ণ হিসাবে আমাদের অংশ হিসেবে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে, ঠিক আছে। তাহলে এখানে বলবে বিশদ আয় বিবরণীতে 5,000, বাকি টাকাটা কোথায় বসবে, আমার 7,000 বসবে হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে। এরপর 8 নম্বরতে যদি আমরা যাই দেখি কি বলেছে 8 নম্বরে। 8 নম্বরে লাস্টে বলেছে যে তোমার যে বিমা সালামি পরবর্তী বছর 31 মাস পর্যন্ত 15 মাসে পরিশোধ করা হয়েছে, রেওয়া মিলে বিমা সালামি 15,000 টাকা 31 মাস পর্যন্ত, তাহলে মাস হচ্ছে 15 অতিরিক্ত কত 3 মাসের জন্য এবং কত টাকা দেওয়া আছে 15,000 টাকা। সো দেখি 8 নম্বরটা কি সমাধান করতে পারি আমরা। 8 নম্বরটা সমাধান করবো যেভাবে, সেটি হচ্ছে তোমার যে বিমা সালামি প্রশ্নে দেওয়া আছে কত 15,000 টাকা, এটিকে 15 মাসের জন্য 15 মাস দ্বারা ভাগ করে অতিরিক্ত 3 মাস করছে, সেটাকে তারা মাল্টিপ্লাই করে যে বেড়ে 3,000 টাকা, এটাকে লিখছি 3,000 টাকা এখানে বসিয়ে দিয়েছি। তাই 15,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিয়ে যেটা দেবে সেটা হচ্ছে আমার কি বিশদ আয় বিবরণী টাকা, এবং বাকি যে এই অগ্রিম 3,000 টাকা আছে এটা চলতি সম্পদ হিসেবে কোথায় বসবে, আমার আর্থিক অবস্থার বিবরণীতে তোমার সম্পদ পাশে বসবে চলতি সম্পদ হিসাবে। সো এই তো গেল তোমার হচ্ছে প্রথম যে ঝামেলাটা লাগে আমাদের সমন্বয়কৃত ক্ষেত্রে সেটা গেল। এবার দ্বিতীয়তে আমরা যাব, দ্বিতীয়তে কি নিয়ে আলোচনা করছি, দ্বিতীয়তে আমরা বলছি যে অগ্রিম আয় এবং বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় ক্ষেত্রে যে ঝামেলাগুলো আমরা দেখতে পারি সেই সমন্বয়গুলো আমরা কি করব, মেটানোর চেষ্টা করছি। তো চলো আমরা দ্বিতীয় পার্টে যেটা শুরু করবো অগ্রিম আয় এবং বকেয়া সংক্রান্ত। তার প্রথম নাম্বারটা আমাদের ছিল যে অগ্রিম শিক্ষানবিশ সালামি 1500 টাকা, রেওয়া মিলে শিক্ষানবিশ সালামি দেওয়া আছে কত টাকা 5,000 টাকা। তাহলে শিক্ষানবিশ সালামি যদি অগ্রিম 1500 টাকা হয় এবং রেওয়া মিলে যদি শিক্ষানবিশ সালামের 5,000 টাকা হয়, তাহলে কি হিসাবে আমরা বা কত টাকা আমরা বিশদ আয় বিবরণীতে বসাবো, কত টাকা হচ্ছে আমরা তোমার আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো দেখো প্রথম নাম্বার আমরা তোমার যদি দেখি যে শিক্ষানবিশ সালামি হচ্ছে একটা আয় কত টাকা 5,000 টাকা, এখান থেকে অগ্রিম কত নিয়েছি আমরা 1500 টাকা নিয়েছি। সো অগ্রিমটা নর্মালি যেটা অগ্রিম থাক বকেয়া থাক, বকেয়া থাকতে যোগ করতে হয়, অগ্রিমটা সবসময় বাদ দিব, বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা বিশদ আয় বিবরণীতে বসাবো, আর যে বাকি অগ্রিমটুকু থাকবে সেটা আমরা চলতি সম্পদ হিসেবে কোথায় বসাবো, আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে শিক্ষানবিশ সালামি ছিল আমার 5,000 টাকা, সেখানে অগ্রিম দিয়েছি 1500 টাকা, তার 5,000 থেকে 1500 চলে গেলে 3500 টাকা থাকে, এই 3500 টাকা বসবে আমার বিশদ আয় বিবরণীতে, এবং বাকি যে 1500 টাকা অগ্রিম নিয়েছে সেটা চলতি সম্পদ হিসেবে আমার বসবে তোমার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে। 2 নম্বরে আমরা যা দেখছি সেটা হচ্ছে বলেছে যে শিক্ষানবিশ সালামি 4 বছরের জন্য, তাহলে শিক্ষানবিশ 4কে যদি আমরা 12 দ্বারা ডিভাইড করি মাল্টিপ্লাই করি তাহলে কত মাস হচ্ছে 36 মাস হচ্ছে। তাহলে এই শিক্ষানবিশ সালামি 4 বছরের জন্য পাওয়া গেছে, রেওয়া মিলে শিক্ষানবিশ সালামি কত টাকা দেওয়া আছে আমার 16,000 টাকা দেওয়া আছে। তো এই যে সমন্বয়টা আছে এটা আমরা বিশদ আয় বিবরণীতে কত টাকা বসাবো এবং হচ্ছে তোমার আর্থিক অবস্থায় কিন্তু কত টাকা বসাবো। তাহলে দেখো এখানে আমরা শিক্ষানবিশ সালামি প্রথমে কত টাকা পেয়েছি যেন 16,000 টাকা পেয়েছি, এবং আমার এখানে হিসাব করতে হবে তোমার 2 নম্বর ক্ষেত্রে যে শিক্ষানবিশ 4 বছরের জন্য পাওয়া গেছে। এখন খেয়াল রাখো তো তুমি 4 বছর থেকে যে পেয়েছো তাহলে তুমি 1 বছর অবশ্যই এটাকে ভোগ করেছো, আর বাকি 3 বছর তোমার কি থেকে যাবে, অগ্রিম থেকে গেছে। কারণ 4 বছরের ক্ষেত্রে তুমি যে তোমাকে চাকরিতে বা তোমার এই শিক্ষানবিশ সালামি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে শিক্ষানবিশে সেবা দিতে হবে। তো সেবা যখন তুমি দিয়েছো অবশ্যই তার বিপক্ষে তুমি কি করছো, একটা তো আয় তো করছো তাই না। সো সেই আয়টা তোমাকে কার মধ্যে 4 বছরের মধ্যেই তো পড়বে। তো তুমি শিক্ষানবিশ সালামি না দিয়ে টোটাল তো 4 বছরের জন্য কোনো টাকা পাইতে পারো না তাই না, মাংনা তো তোমাকে বা এমনি তোমাকে কেউ টাকা দেবে না। সো নর্মালি তুমি 4 বছরের মধ্যে তোকে দেখো তোমাকে কি হচ্ছে যে তোমার 1 বছরের টাকা তোমার নর্মালি আমরা ধরে নিচ্ছি তুমি কি করেছো বা ধরে নিতে হবে যে তুমি 1 বছরের টাকা তুলে নিয়েছো, ঠিক আছে। তার মানে এখন এই 16,000 টাকা থেকে তুমি 3 অংশ পাবা, এই 16,000 টাকা থেকে ভাগ করতে হবে 4 দ্বারা এবং গুণ করতে হবে 3 দ্বারা। 3 দ্বারা করলে যত আসে 12,000 টাকা, সেটাকে কী করতে হবে 16,000 থেকে মাইনাস করতে হবে, করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার কত, আমার 4,000 টাকা। আর আমরা 1 বছরে যে ভোগ করলাম সেই টাকাটা কত আমার 4,000, এইটা হচ্ছে প্রথম বছরের ভোগের টাকা। তো বাকি 3 বছর অগ্রিম টাকাটা কত, এই যে 12,000 টাকা বের করলো 3 অংশ, সেই টাকাটা হচ্ছে আমরা এই শিক্ষানবিশ সালামি চলতি সম্পদ হিসেবে কোথায় বসাবো, আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেবো। আমি আবার বলছি শিক্ষানবিশ সালামি টোটাল 16,000 টাকা, এখন 4 বছর
বছরের জন্য বলা হয়েছে, ঠিক আছে। এখন তুমি শিক্ষানবী সালামী যখন শুরু করছো, সেই শুরু থেকে 1 বছরের মধ্যে যেটা তুমি সেবা দিয়েছো সেটার জন্য অবশ্যই চার্জ করেছো, সেই চার্জটা 1 বছরে বের করতে হবে। বের করে বাকি যে 3 বছর সেটা হচ্ছে তোমার অগ্রিম। সেটা বের করার জন্য কী করতে হবে, আমাকে 4 থেকে 1 মাইনাস করতে হবে। 4 থেকে 1 বছর তুমি ইউজ করেছো, 1 বছর মাইনাস মানে 3 বছর তুমি অগ্রিম পেয়েছো। সো 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা 1 বছরে পাবো এই 4,000 টাকা। সরি, আমরা হচ্ছে 3 মাসের পাবো, সেটা 16,000 থেকে মোট টাকা থেকে বাদ দিই, তাহলে 1 বছর টাকা পাবো। সেটা হচ্ছে আমার এই বছরে তোমার হচ্ছে কী হিসেবে থাকবে, আমার ব্যবহৃত হিসেবে থাকবে। আর বাকি যে 12,000 অগ্রিম সেটা হচ্ছে আমার শিক্ষানবী সালামীতে চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার মধ্যে আমরা বসিয়ে দেবো। এরপর দেখি 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যে বিগত বছরের অবলোপনকৃত অনাদায়ী পাওনা চলতি বছর আদায় হয়েছে 2,000 টাকা। রেওয়ামিলের হাতে নগদ ছিল আমাদের 6,000 টাকা। অর্থাৎ বিগত বছর একটা অবলোপনকৃত অনাদায়ী পাওনা ছিল, চলতি বছর যেটা আদায় হয়েছে কত টাকা, 2,000 টাকা। আমরা অনাদায়ী করেছিলাম যে টাকাটা পাবো না, প্রেডিকশন করেছিলাম 2,000 টাকা, কিন্তু সেটা পরে দেখলাম পাওয়া গেছে এবং আমাদের রেওয়ামিলের হাতে নগদ দেওয়া হয়েছে কত হাজার টাকা, 6,000 টাকা। তো চলো 3 নম্বরটার সমাধান আমরা দেখে আসি। তাহলে অনাদায়ী পাওনা কত, দেখো অনাদায়ী পাওনা হচ্ছে তোমার 4,000 টাকা এবং 4,000 টাকা না, তোমার এখানে দেখো নর্মালি 3 নাম্বারটাতে, হ্যাঁ 3 নাম্বারটাতে যদি একটু দেখি তাহলে হাতে নগদ কত টাকা ছিল, আমার 6,000 টাকা ছিল এবং অনাদায়ী পাওনা ছিল 2,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা আদায় কত হয়েছে, আমার 2,000 টাকা আদায় হয়েছে। তো 6,000 টাকার মধ্যে থেকে যদি 2,000 টাকা আদায় হয়, বাকি টাকা থেকে কত, আমার 4,000 টাকা। তো এইখানে তোমার একটা অ্যামাউন্ট হচ্ছে রেওয়ামিলে দেওয়া ছিল, যেটা আমাদের প্রশ্নে একটু স্কিপ করা হয়েছে। এখানে আমাদের রেওয়ামিলের যে হাতে নগদ ছিল তার সাথেও একটা আমাদেরকে এখানে তোমার হচ্ছে অনাদায়ী পাওনা টাকার পরিমাণ দেওয়া ছিল একটা অ্যামাউন্ট, সেটা আমরা মিস করে ফেলেছি। সো এটা এখন আমাদের একটু স্কিপ করে যেতে হবে, এটা আমাদের একটু স্কিপ করে যেতে হবে। সো 3 নাম্বারটা একটু আমাদের এখানে তথ্যের ঘাটতি আছে, যার জন্য আমাদের এখানে সব কিছু একটু এলোমেলো হয়ে আছে। আচ্ছা, এটা আমরা যদি একটু বাদ দিই, বাদ দেওয়ার পরে আমরা যাবো তোমার হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারে আসো, 3 নাম্বারটাতে একটু তাহলে সমস্যা আছে, এটা বাদ। 4 নাম্বারে আসি, আমরা হচ্ছে উপভাড়াটের নিকট হতে 5,000 টাকা অগ্রিম পাওয়া গেছে, রেওয়ামিলে প্রাপ্ত ভাড়া হচ্ছে 20,000 টাকা। তাহলে নিকট হতে কত টাকা পেয়েছে অগ্রিম, 5,000 টাকা এবং রেওয়ামিলে ভাড়া প্রাপ্ত ছিল কত টাকা, 20,000 টাকা। সো 5 নাম্বারটা যদি আমরা একটু সমাধান করতে যাই, তাহলে উপভাড়া হিসেবে কত টাকা সে পেয়েছিল, 20,000 টাকা, তার মধ্যে অগ্রিম কত টাকা ছিল, 5,000 টাকা। সো অগ্রিমটা বাদ দিয়ে আমরা বলেছি যে শুধুমাত্র অগ্রিমটা বাদ দিয়ে যেটুকু রাখবো সেটা আমরা 20,000 বিবরণীতে বসাবো, আর অগ্রিম যেটা আছে উপরে সেটা আমরা কোথায় বসাবো, 5,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেবো। এরপর দেখি 5 নাম্বার আমাদের কি বলা হয়েছে। 5 নাম্বারে বলা হয়েছিল আমাদের যে অগ্রিম প্রাপ্ত ভাড়ার 1,000 টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়ার 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। রেওয়ামিলে অগ্রিম প্রাপ্ত ভাড়া দেওয়া ছিল কত টাকা, 13,000 টাকা। সো চলো 5 নাম্বারটা কীভাবে সমাধান করতে সেটা আমরা দেখেছি। 20,000 বিবরণীতে 5 নাম্বারটা যখন বসাবো তখন দেখো মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত টাকা, 1,000 টাকা। আচ্ছা, 5 নাম্বারটাতে ক্ষেত্রে আমরা বলেই এখানে প্রশ্নে বলা ছিল যে 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সো যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা এটা মেয়াদ উত্তীর্ণ মানে কি, এটা আমরা অর্জিত হয়ে ফেলেছে, সেটা আমরা কোথায় বসাবো, বিশদ বিবরণীতে বসাবো। আর বাকি যে 12,000 টাকা ছিল, 13,000 টাকা টোটাল ছিল, এই 13,000 টাকা থেকে শুধুমাত্র আমরা 1,000 টাকা মাইনাস করে, যে অগ্রিম ভাড়া টোটাল ছিল 13,000 টাকা, এই 13,000 টাকা থেকে আমরা 1,000 টাকা কী করবো, জাস্ট মাইনাস করবো। মাইনাস করে যেটা থাকবে 12,000 টাকা, সেটা আমরা কোথায় বসাবো, আমরা বসাবো আর্থিক অবস্থার বিবরণীতে। সো আমরা এখানে লেকচারে টাইপিং কিছু সমস্যা ছিল, তো আমি এগুলো কেটে দিচ্ছি, তো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। তাহলে এখানে আমরা মেয়াদ উত্তীর্ণ প্রাপ্ত ভাড়া হচ্ছে 1,000 টাকা, যে উত্তীর্ণ যেটা থাকবে সেটা সবসময় 20,000 বিবরণীতে যাবে এবং মোট টাকা থেকে উত্তীর্ণটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা কোথায় যাবে, আমার আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে টোটাল টাকা ছিল আমার 13,000 প্রাপ্ত ভাড়া, তার মধ্যে আমার অগ্রিম বা মেয়াদ উত্তীর্ণ ছিল 1,000 টাকা, সেটা আমরা বসালাম 20,000 বিবরণীতে। 13,000 থেকে 1,000 বাদ দিলে যে 12,000 টাকা থাকে সেটা আমরা কোথায় বসাবো, অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসেবে আমরা চলতি তোমার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা দেখি 6 নাম্বারটাতে যদি একটু দেখি, তাহলে আমাদের বলেছে উপভাড়া 2,000 টাকা অনাদায়ী রয়েছে। উপভাড়া কত টাকা রয়েছে, 2,000 টাকা অনাদায়ী রয়েছে। আচ্ছা, যখন উপভাড়া অনাদায়ী থাকবে তার মানে কি করতে হবে, যে এখানে অনাদায়ী উপভাড়া হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে বিশদায় বিবৃতি 2,000 টাকা বসাতে হবে এবং অপরদিকে এটা চলতি সম্পদ হিসেবে অনাদায়ী উপভাড়া হিসেবে আমাকে 2,000 টাকা এখানে বসিয়ে দিতে হবে। সো নর্মালি আমাকে যখন অনাদায়ী উপভাড়া থাকে তখন সেটা কি হয়, অনাদায়ী কোনো উপভাড়া যদি অনাদায়ী না আদায় অযোগ্য থাকে সেটা পাবো, সেটা মানে প্রাপ্য হিসেবে ধরে নিতে পারি যে আমরা পাইতে পারি, সেটাকে চলতি সম্পদ হিসেবে কোথায় বসাবো, আমরা আর্থিক অবস্থা বিবৃতি। আর অনাদায়ী উপভাড়া হিসেবে আমরা অনাদায়ী হিসেবে ব্যয় হিসেবে আমরা একবার কোথায় বসাতে পারি, আমরা যে চাইলে তো আমরা বিশদায় বিবৃতিতে বসিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আমার দেখি 8 নম্বরে কি বলেছে, আমাদের বলেছে যে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি 4,500 টাকা। তাহলে কমিশন অর্জিত করেছে কিন্তু এখনো পায়নি কত টাকা, 4,500 টাকা। তাহলে অর্জিত কমিশন হিসেবে আমরা পরোক্ষ প্রয়োজন আয়ের মধ্যে একবার দেখাবো 4,500 টাকা, অপরদিকে প্রাপ্য কমিশন হিসেবে আমরা দেখাবো 4,500 টাকা একবার আর্থিক অবস্থা বিবৃতিতে। সেম জিনিস আমরা উপভাড়া যেরকম অনাদায়ী উপভাড়া যেরকম দেখাচ্ছি, সো আমরা কমিশনের ক্ষেত্রে সেম দেখাচ্ছি যে অনাদায়ী উপভাড়া একবার ব্যয় হিসেবে দেখাচ্ছি আমরা পরিচালন ব্যয়, আর অর্জিত কমিশনটা একবার পরোক্ষ প্রয়োজন আয় হিসেবে দেখাচ্ছি পরিচালন
বিষয়দায় বিবরণীতে। আর অপরদিকে আমরা এটাকে একবার চলতি সম্পদ হিসেবে বসাচ্ছি তোমার হচ্ছে কত আর্থিক অবস্থার বিবরণীতে, আবার হচ্ছে প্রাপ্য কমিশনের চলতি সম্পদ হিসেবে বসাচ্ছি আমার আর্থিক অবস্থার বিবরণীতে 4,500 টাকা। সো আশা করছি এই সমন্বয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো দুঃখিত আমি, কারণ এখানে সমন্বয়ের প্রথমে এখানে তোমার হচ্ছে 3 নাম্বারটাতে একটু আমাদের তথ্যে ঘাটতি ছিল, যার জন্য আবারও আমি একটু দুঃখিত। আচ্ছা, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের 3 নাম্বার যে সমস্যা, সেটা আমাদের হচ্ছে বকেয়া খরচ সংক্রান্ত সমস্যা। সো বকেয়া খরচ সংক্রান্ত সমস্যাগুলো আমরা দেখবো যে এখানে আমরা টোটাল তোমার হচ্ছে 8টি সমস্যা দেখবো। সেই 8টি সমস্যা কীভাবে সমাধান করতে হয় তার উপায়টা আমরা এখানে দেখে নেব। সো চলো আমরা প্রথম সমস্যাটা একটু পড়ি। প্রথম সমস্যা আমাদের 3 মাসের বকেয়া ভাড়া রয়েছে, মিলে ভাড়া হচ্ছে কত টাকা, 4,500 টাকা। তাহলে 3 মাসের বকেয়া ভাড়া যদি থাকে এবং মিলে ভাড়া যদি 4,500 থাকে, বিষয়দায় বিবৃতি কীভাবে লিখবো, আর্থিক অবস্থা বিবৃতি কীভাবে লিখবো, এটা একটু দেখি। তাহলে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি পরিচালন ব্যয় অবশ্যই ভাড়াটা যাবে। সো ভাড়াটা যদি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে সেটা আমরা লিখে দিয়েছি যে এটা কোথার মধ্যে যাবে, পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ভাড়া কত আছে আমার, ভাড়া আছে আমার হচ্ছে 4,45,000 টাকা। কয় মাসের ভাড়া বাকি আছে, 3 মাসের। তাহলে কত বছরে মাস হয়, 12 মাসে বছর হয়, বা কত মাসে বছর হয়, 12 মাসে। সেখান থেকে যদি 3 মাসের আমরা বকেয়া থাকে তাহলে বাকি কত মাস থেকে 9 মাস। তো এই টাকাকে যদি আমরা 9 দ্বারা ডিভাইড করে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা যে 3 বছর যে বকেয়াটা ছিল সেটা আমরা পেয়ে যাব। তো ভাড়ার সাথে অবশ্যই বকেয়া ভাড়াটা কী করতে যোগ করতে হয়। তাহলে 45-এর সাথে যদি আমরা তোমার 15,000 টাকা যোগ করি তাহলে পাবো হচ্ছে 60,000 টাকা, যেটা আমরা লিখবো বিষয়দায় বিবরণীতে। আর এই যে 15,000 টাকা বের করলাম সেটা আমরা দায় হিসাবে লিখবো তোমার চলতি দায় কত টাকা লিখবো, 15,000 টাকা আমরা লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভাড়া বকেয়া 4,000 টাকা, মিলে ভাড়া দেওয়া হচ্ছে 16,000 টাকা। সো বকেয়া ভাড়া 4,000, 16,000 টাকা মিলে দেওয়া আছে। সো ভাড়ার সাথে বকেয়া ভাড়া যোগ করতে হবে কত, 16,000, 4,000, 20,000, এটা 20,000 বিবরণীতে। বাকি যে বকেয়া ভাড়া ছিল চলতি দায় হিসেবে আমরা 4,000 টাকা দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। জাস্ট এটুকুই। তারপর 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে বলা হচ্ছে যে বেতন ভাড়া প্রদানের মাসিক হার হচ্ছে কত, 4,000, মিলে ভাড়া 40,000 টাকা। তাহলে যদি আমরা তোমার ভাড়া প্রদানের মাসিক হার যদি 4,000 হয়, তাহলে আমরা যদি বলি যে তোমার 12 মাসে কত হবে, তাহলে এই 4,000কে যদি আমরা কি করি 12 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার ফুল মাসের ভাড়া। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি তোমার যে ভাড়া হচ্ছে টোটাল 40,000, কিন্তু আমার মাসিক হচ্ছে 4,000, 4 বরং কত হয় আমার 48। সো 48,000 টাকার মধ্যে আমাদের ভাড়া ছিল কত, 40,000। সো বাকি যে 8,000 টাকা পাবো এটা কি বকেয়া না? হ্যাঁ। সো বকেয়াটা কী করতে, ভাড়ার সাথে যোগ করতে হয়। সো যোগ বকেয়া ভাড়া কত, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা যোগ করে তাহলে মোট ভাড়া হচ্ছে আমার 48,000 টাকা। এটা হচ্ছে বিষয়দায় বিবরণীতে যাচ্ছে। আর যে বাকি 8,000 টাকা বকেয়া ছিল সেটা চলতি দায় হিসেবে কোথায় যাবে, আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। জাস্ট এটুকুই আমাকে হিসাব করে ক্যালকুলেশন করে আমাকে বের করে নিতে হবে। সো দেখি এবার 4 নম্বরে আমাকে কি বলেছে। 4 নম্বরে বলেছে যে হচ্ছে বেতন 8 মাসের প্রদান করা হয়েছে, রেওয়ামিলে বেতন হচ্ছে 32,000 টাকা। তাহলে যদি আমরা 8 মাসের বেতন প্রদান করে থাকি এবং রেওয়ামিলে যদি বেতন বাবদ দেওয়া থাকে 32,000 টাকা, তাহলে কী করতে হবে, অবশ্যই এখানে বকেয়া আছে। তাহলে বেতন হচ্ছে কত, 32,000 টাকা। এই 32,000 কারণ কত মাসের প্রদান করছে, 8 মাসের। বাকি আছে কত মাসের, 4 মাসের। সো এই 32,000কে 8 দ্বারা ডিভাইড করে 4 দ্বারা মাল্টিপ্লাই করে 4 মাসের পাবো কত, 16,000। এটার সাথে এটা যোগ করলে যেটা বেরোবে সেটা 48,000। এইটা হচ্ছে আমার মোট বেতন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মোট বেতন। এবং বকেয়া বেতন কত, 16,000, সেটা আমরা কোথায় লিখবো, আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে বকেয়া বেতনটা দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর হচ্ছে বিষয়দায় বিবরণীতে যাবে আমার এই যে বেতন এবং প্লাস বকেয়া দুটো যোগ করে 48,000, সেটা হচ্ছে বিষয়দায় বিবরণীতে। এরপরে দেখি 5 নম্বরে আমাদের কি বলেছে। 5 নম্বরে আমাদের বলেছে তোমার হচ্ছে ভাড়া 1/4 বকেয়া রয়েছে। ভাড়া কত, 1/4 বকেয়া রয়েছে। রেওয়া মিলে ভাড়া হচ্ছে 18,000 টাকা। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই 18,000 টাকাকে আমরা তোমার এই যে 1/4 ছিল, তার মানে কি 3 অংশ, 1 অংশ আমাদের অবশ্যই কি হয়েছে, অর্জিত হয়েছে। 3 অংশ বকেয়া আছে। তো 3 অংশ দ্বারা আমরা কি করবো, 3 দ্বারা আমরা কি করবো, মাইনাস করবো। সো 1/4 যখন থেকে তখন মনে করতে হবে এই অংশটা আমাদের শেষ। সো এখান থেকে এই অংশটা বাদ দিতে হবে। তাহলে 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়, 3 দ্বারা এই পুরো টাকাকে মাল্টিপ্লাই করতে ডিভাইড করতে হবে, করলে আমাদের বকেয়াটা বের হবে। তাহলে আমরা যদি করি তাহলে 6,000 টাকা বের হচ্ছে। তাহলে এই যে 6,000 টাকা আছে, এই 6,000 টাকা যে বকেয়া, এটা কার সাথে যোগ করতে হবে, ভাড়ার সাথে যোগ করতে হবে। তাহলে ভাড়া প্লাস বকেয়া, ভাড়া যোগ করলে আমরা কি বেরোবে, তোমার হচ্ছে মোট যে ভাড়া সেটা পাবো। তাহলে ভাড়ার সাথে বকেয়া ভাড়াটা যোগ করলাম 18,000 প্লাস 6,000, 24,000 টাকা। এটা লিখবো বিষয়দায় বিবরণীতে। আর এই যে বকেয়াটা চলতে দায় হিসেবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিখবো 6,000 টাকা। এবার আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে আমাদের কি বলেছে জানো, দেখো 6 নম্বরে আমাদের বলেছে যে কর্মচারীদের প্রত্যেক মাসে বেতন পরবর্তী মাসের 7 তারিখে প্রদান করা হয়। আর রেওয়া মিলে 33,000 টাকা দেওয়া ছিল। তাদের প্রত্যেক মাসের বেতনটা পরবর্তী 7 তারিখে প্রদান করা হয় এবং রেওয়া মিলে বেতন ছিল আমাদের 33,000 টাকা। সো এইটার সমাধান আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দিব এবং আমরা হচ্ছে বিষয়দায় বিবরণী কীভাবে দেবো। তাহলে বেতন ছিল কত টাকা, বেতন ছিল আমাদের এই যে
33,000 টাকা। এবং যেহেতু এটা পরবর্তী মাসে দেওয়া হয় তাহলে আমাকে এক মাস কী করতে হবে, কম ধরতে হবে। তার 33,000কে কত করতে হবে, 12 থেকে মাস, 12 মাসে 1 বছর, সেখান থেকে 1 মাস, যেহেতু এটা পরবর্তী বছরে আমাদের দিয়ে দেয়। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। প্রশ্নে বলা হয়েছিল আমাদের প্রত্যেক মাসে বেতন পরবর্তী মাসের 7 তারিখে প্রদান করা হয়। তার মানে আমাকে এখানে কি করতে হবে, পরবর্তী মাস যদি ধরি তাহলে 1 মাসে আমাকে কি করতে হবে, কম ধরতে হবে। তাহলে এখানে আমরা 12 থেকে কি করব, 1 মাইনাস করে 11 ধরবো। 11কে আমরা জাস্ট 33 থেকে 11 ডিভাইড করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার বকেয়া। ঠিক আছে, সো বকেয়াটা যোগ করে যেটা বেরোবে সেটা বেশি দাবি মধ্যে। তাহলে 33 থেকে 33,000 যোগ করলে বা 33,000 সাথে 3,000 টাকা যোগ করলে 36,000 টাকা আসে, সেটার উপর 20,000 বিপরীত। আর বাকি যে এই 3,000 টাকা বকেয়া ছিল সেটা আমরা তোমার আর্থিক অবস্থার বিপরীতে কী করবো, দায় হিসেবে লিখে দেবো। কী দায়, অবশ্যই সেটা চলতে দেয়। তারপরে আসো তোমার বলা হয়েছিল 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে বেতন 90%, 27,000 টাকা রেওয়ামিলে দেওয়া হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে বেতন 10 মাসে রেওয়ামিলে দেওয়া আছে 20,000 টাকা। সো দুটাই দেখি আমরা একটু সলভ করি। প্রথমটা 90%, তারপরে 10 মাসের ছিল। তাহলে এখানে 90% যদি থাকে, বেতন আমার টোটাল হচ্ছে 27,000 টাকা। সো এখানে বলছে বকে কত, 90%। তার মানে টোটালটাকে 90 দ্বারা ভাগ করে আর বাকি 10% থাকে না, সেই 10% দ্বারা কী করবো, মাল্টিপ্লাই করবো। তাহলে 90 গুণন 100, 3,000 টাকা আসবে। সেটা বকে যোগ করে বের হবে 30,000, 27,000, 3,000, 30,000, এটা বিষাদায় বিবরণীর টাকা। এবং এই যে বকেয়াটা থাকে সেটা চলতে দেয় হিসেবে কোথায় বসাবো, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেবো। তারপরে বেতন ছিল যেটা কি কত ছিল আমাদের 10 মাসের। সো বেতনের ক্ষেত্রে কী বলা হয়েছিল, বেতনের ক্ষেত্রে বলা হয়েছিল 10 মাসের বেতন 10 মাসের রেওয়ামিলে হচ্ছে 20,000 টাকা। তাহলে এটা জাস্ট নর্মালি কী করে দিবা, আমরা হচ্ছে তোমার এই যে বেতন ছিল 20,000 টাকা, এই 20,000কে 10 দ্বারা ভাগ করে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। 20 না, আমরা এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। তাহলে যেহেতু 10 আর 2 12, 12 মাসে, তাহলে 10 মাসের যদি বকেয়া থেকে 10 দ্বারা ভাগ করে কত মাসের জন্য আমরা বকেয়া হিসাব করবো, 2 মাসের জন্য। সেই 2 মাস দ্বারা মাল্টিপ্লাই করলে আমার 4,000 টাকা বের হবে। এই টোটালটা বকেয়াটা যোগ করার পরে যে বের হচ্ছে 24,000 টাকা, সেটা আমার বিষাদায় বিভিন্ন টাকা। এবং এই যে আমার বকেয়াটা বের হচ্ছে কত হাজার, 4,000 টাকা, সেটা আমার কোথায় যাবে, আমার হচ্ছে দায় হিসেবে, চলতে দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তার মানে আমাদের নর্মালি এই অধ্যায় করতে যে সমস্যাগুলো আমাকে ফেস করতে হয়, সেই সমস্যাগুলো, অর্থাৎ যে আর্থিক অবস্থার বিরুদ্ধে এরকম সমন্বয় থাকলে কীভাবে আমরা আর্থিক অবস্থায় বিবরণী কয় টাকা বসাবো এবং হচ্ছে বিষাদায় বিবরণীতে কত টাকা বসাবো, এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা পেকে যায়। সো যদি তোমরা এই চারটা বুঝতে পারো তাহলে এগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা করতে হবে। চারটের মূল কথা হচ্ছে, আমাকে এই চারটের কথা যদি বলি যে আমাকে জাস্ট বকেয়াটা কী করতে হয়, সবসময় যোগ করতে হয়। যোগ করার পর যেটা বেরোয় সেটা যাবে আমার হচ্ছে কোথায়, বিষাদায় বিবরণীতে। আর যে বকেয়াটা বেরোচ্ছে সেটা চলতে দেয় হিসেবে কোথায় বসাবো, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। পূর্বের চারটের কথা যদি বলি, অগ্রিম থাকলে সেটা ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে কী করতে হয়, আমাকে সেটা বিষাদায় বিবরণীতে বসাতে হয়। আর যেটা অগ্রিম বের হচ্ছে সেটা তো চলতি সম্পদ হিসেবে আমাকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বসিয়ে দিতে হবে। তো এই তো গেল আমাদের হচ্ছে চার্ট। সো এবার আসলে আমরা কী করবো, লেকচার সম্পর্কিত একটা সমস্যার সমাধান করব। সো প্রথম সমস্যাটা যদি আমরা দেখছি যে সিনথিয়া নামে একটা সেবামূলক প্রতিষ্ঠান। সো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তারপরে একটু করবো সেটা হচ্ছে ব্যবসা বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সো সিনথিয়া একটি সেবামূলক প্রতিষ্ঠান, নিম্ন কোম্পানির রেওয়ামিল ও সমন্বয় সমূহ দেওয়া হয়েছে আমাকে। তো সিনথিয়া লিমিটেড রেওয়ামিল 2018 31 ডিসেম্বরের জন্য বিবরণ টাকা তাদের দেওয়া আছে। কী দেওয়া আছে, প্রথমে নগদ তহবিল দিয়েছে 50,000 টাকা, অনুপযোজিত আয় দিয়েছে 40,000 টাকা, সেবা দেওয়া আছে 1,20,000 টাকা, প্রাপ্য হিসাব 67,000, প্রদায় হিসাব 37,000, ব্যবহারযোগ্য দ্রব্য 10,000, বেতন 12,000, অফিস সরঞ্জাম 50,000, অবচয় তোমার হচ্ছে অফিস সরঞ্জামে সেটা হচ্ছে 10,000 এবং উত্তর হচ্ছে 12,000। তারপরে আরও অনেকগুলো দেওয়া আছে, ব্যবহারযোগ্য দ্রব্য 10,000 টাকা, বেতন হচ্ছে 12,000 টাকা, অফিস সরঞ্জাম 50,000, এই এক্সটেন্ডেড ভার্সন। তারপর হচ্ছে ওইটুকু রেখে অতিরিক্ত অংশ। তারপর উত্তোলন দেওয়া আছে তোমার 12,000, অগ্রিম ভাড়া 6,000, ভাড়া হচ্ছে 30,000, উপযোগ ব্যয় 12,000, বিনিয়োগ তোমার হচ্ছে 50,000, মূলধন 70,000, উপভাড়া হচ্ছে তোমার 7,000। সো টোটাল হচ্ছে দিয়ে দুই পাশে কী করেছে যে তাদের নিট টানা হয়েছে মূলধন ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে টোটাল সমান 2,84,000 টাকা করে। সো এটা তাদের একটা প্রশ্নের রেওয়ামিল দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই রেওয়ামিল থেকে আমাদের কী বের করতে হবে সেটা এখন দেখছি। সো আমাদের করণীয়টা হচ্ছে এরকম, আমাকে তার আগে একটা সমন্বয় দেওয়া আছে। সো এই সমন্বয়টাও কিন্তু প্রশ্ন সবসময় থাকবে। আর আমরা সমন্বয়গুলো সমাধান কীভাবে করবো সেটা একটু আগে ছকের মাধ্যমে দেখে আসলাম। সো সমন্বয়গুলো কিন্তু প্রথম সমন্বয় বলেছে আমাকে যে অফিস সরঞ্জামের উপর কী করতে হবে, 10% অবচয় ধার্য করতে হবে। তারপর 2 নম্বর, অনুপর্যিত আয়ের অর্ধেক উপার্জিত হয়েছে। আর 3 নম্বর বলছে 8,000 টাকা সেবা প্রদান করেছে কিন্তু হিসাবে লেখা হয়নি। তারপর 4 নম্বর, ব্যবহারযোগ্য দ্রব্যের ব্যবহার হয়েছে, ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার হয়েছে, হবে দ্রব্যের না, ব্যবহারযোগ্য দ্রব্য অথবা পণ্যের কি হয়েছে, আমার ব্যবহার হয়েছে, ব্যবহারযোগ্য দ্রব্যের অথবা পণ্যের ব্যবহার হয়েছে। ডান। তাহলে ক নম্বরে আমাকে বের করতে বলছে যে এখান থেকে বের করতে হবে যে মোট সেবা আয়ের পরিমাণ কত। আচ্ছা, তারপরে খ নম্বর বিষাদায় বিবরণী তৈরি করো এবং হচ্ছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। সো চলো আমরা এটা একটা সমাধান করে আসি। তাহলে ক নম্বরে আমরা এখানে বলছে যে মোট সেবার পরিমাণ বের করো এবং অনুপযোজিত সেবা আয় ও উপার্জন আমরা এখানে দেখবো এখন। তাহলে এখানে দেখো আমাকে প্রথমে বলছে কি যে হচ্ছে মোট সেবার পরিমাণ। তো মোট সেবার পরিমাণের ক্ষেত্রে আমাকে দেখতে হবে সেবায় টোটাল কত আছে। আমার সেবায় টোটাল আছে তোমার হচ্ছে প্রশ্নে একটু লক্ষ্য করো,
সেবা আয় প্রথমে টোটাল আছে 1,20,000 টাকা, ওই পাশে আমাদের ক্রেডিট পাশে দেওয়া আছে, এবং এখানে আমার তোমার অনুপার্জিত আছে, তোমার হচ্ছে অর্ধেক উপার্জিত হচ্ছে, অর্ধেক অনুপার্জিত হচ্ছে, এটা তো সেবা আয়ের মধ্যেই, তাই না? আবার দেখো এখানে 8,000 টাকা সেবা প্রদান করেছে কিন্তু হিসাবে লেখা হয়নি, সো এগুলো এখন কী করতে হবে, আমাকে লিখতে হবে। তাহলে সেবায় ছিল কত টাকা আমার 1,20,000 টাকা, লিখি নাই কত, অলিখিত সেবায় ছিল আমার 8,000 টাকা, এবং আমার যে এই যে অর্জিত যে এখানে বলে দিয়েছে যে তোমার হচ্ছে অনুপার্জিত আয়ের অর্ধেক উপার্জিত হয়েছে, যে বাকি অর্ধেক তো অনুপার্জিত রয়েছে, তাহলে উপার্জিত যদি অনুপার্জিত 40,000 হয়, তার অর্ধেক অবশ্যই কী হবে 20,000 হবে, সেটাও এখানে কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে আমাকে কী করতে হচ্ছে, সেবার সাথে অলিখিত সেবাটা যোগ করলাম, এবং এই যে অনুপার্জিত আর যে অর্ধেক উপার্জন সেটা বাদ দিয়ে বাকি অর্ধেকটা আমার এখানে কী করতে হলো, যোগ করতে হলো। তাহলে 1,20,000, 8,000 এবং হচ্ছে 20,000 যোগ করলে ওটা 1,48,000 টাকা আছে, এটা হচ্ছে আমার মোট সেবায়ের পরিমাণ। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটা আমাকে করতে বলছে সেটা হচ্ছে আমাকে বলছে যে বিশদ আয় বিবরণী তৈরি করা। আর আমরা জানি যে সেবামূলক প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী তৈরি করার নিয়ম কি, অনেক সিম্পল, শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়টুকু আমাকে বাদ দিতে হয়। তো চলো আমরা একটু মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দিই, যে কোনগুলো মোট আয় কোনগুলো মোট ব্যয়। তাহলে দেখো আমরা সিনথা লিমিটেডের বিশদ আয় বিবরণী করছি, তারিখ দিচ্ছি 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে আমরা লিখছি হচ্ছে কি তোমার মোট সেবা বা আয় সমূহ। তাহলে দেখো আয়সমূহের ক্ষেত্রে আমরা ক নম্বরে কি বের করেছি, মোট সেবায় বের করেছি, তাই না? মোট সেবায় 1,48,000 টাকা বের করেছি, সেটা আমরা লিখে দিলাম যে মোট সেবার পরিমাণ ক থেকে পেয়েছি, যেহেতু ক থেকে পেয়েছি আমরা খ থেকে কিন্তু আর নতুন করে লিখতে যাব না, আমরা লিখবো জাস্ট ক থেকে পেলাম যে কি, মোট সেবার পরিমাণ হচ্ছে 1,48,000 টাকা। এরপরে দেখো উপভাড়া আয় ছিল একটা কত, আমার 7,000 টাকা। সো এই আয়টাও এখানে জাস্ট আমরা যোগ করে দিলাম, দেওয়ার পর বের হলো কত, 1,55,000 টাকা। এটা হচ্ছে আমার মোট আয়, ঠিক আছে? সো মোট আয়ের আমাদের কাজ শেষ, এবার জাস্ট আমাদেরকে মোট ব্যয়টা বের করতে হবে, তার জন্য যাবতীয় ব্যয়গুলো বাদ দিতে হবে। সো প্রশ্নে আমার বেতন ছিল, বেতন বাদ ব্যয় একটা বাদ দিলাম, ভাড়া একটা ব্যয় সেটা বাদ দিলাম, উপভোগ ব্যয় এটা বাদ দিলাম, এবং ব্যবহারযোগ্য দ্রব্যের অর্ধেক ব্যবহার হয়েছে সেটা আমরা বাদ দিলাম, বাকি অর্ধেক আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। সো এখানে তোমার হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে যদি বলি, এই যে এখানে ব্যবহারযোগ্য যে আমাদের দ্রব্যটা ছিল কত টাকা, আমার হচ্ছে 10,000 টাকা। এইটার হচ্ছে আমার এখানে সমন্বয়ের ক্ষেত্রে একটু স্কিপ আছে আমাদের কিছু কথা, এখানে ব্যবহারযোগ্য হয়েছে তো আমার অর্ধেক, এটা লিখে নিতে হবে, ঠিক আছে? যে ব্যবহারযোগ্য দ্রব্যের অর্ধেক ব্যবহার হচ্ছে, এরকম একটা ভাষা এখানে লিখে নিতে হবে। তাহলে আমরা কি করছি, এখানে তোমার ব্যবহারযোগ্যটুকু ব্যয় হিসেবে যেটুকু ব্যবহার হচ্ছে 10,000 মধ্যে 5,000 সেটা আমরা লিখে দিচ্ছি, তারপর অফিস অবচয়টা ব্যয় সেটা আমরা লিখে দিচ্ছি। সো এই যে আমরা করলাম, এই যে টোটাল ব্যয়টা, এটা হচ্ছে আমাদের কি, আমার মোট ব্যয়, ঠিক আছে? এই যে ব্যয়টুকু আছে এটা আমাদের মোট ব্যয়। সো আমরা জানি যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে বের হয় নিট আয়। সো এই যে মোট আয় বের করছি, এই যে বের করলাম মোট ব্যয়, সবগুলো যোগ করে 64,000 টাকা। সো 1,55,000 টাকা থেকে যদি মাইনাস করে 64,000 টাকা, তাহলে 91,000 টাকা থাকে, সেটা হচ্ছে আমার কি, নিট আয়ের পরিমাণ। তার মানে দেখো যখন সেবামূলক প্রতিষ্ঠানের কথা বলবে তখন আমাদের কত ইজি স্টেপে আমরা বের করতে পারি, শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়টুকু বাদ দিচ্ছি। আর আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে মোট আয় তো আমরা প্রশ্নে তোমার বের করার ক্ষেত্রে প্রথমে ক নাম্বারে বের করেছি মোট সেবা আয়, সো সেবা জাস্ট ক থেকে নিয়েছি, এবং উপভাড়া আয় ছিল একটা, সেটা আমরা এখানে জাস্ট যোগ করে দিচ্ছি, তারপরে মোট আয় বের হয়েছে। আর ব্যয় ছিল আমার বেতন ভাড়া উপযোগের অর্ধেক, তারপর হচ্ছে ব্যবহারযোগ্য দ্রব্যের অর্ধেক, এবং হচ্ছে অফিস অবচয়, জাস্ট এই ব্যয়গুলো যোগ করে মোট ব্যয় বের করলাম। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমার যে রেভিনিউ সেটা হচ্ছে নিট আয় বা নিট মুনাফা। জাস্ট এটুকুই হচ্ছে আমার সিনথা কোম্পানির একটা একে আমরা বলবো এক ধাপ বিশিষ্ট কি আয় বিবরণী, ঠিক আছে? এবার আমাকে গ নম্বরে বের করতে বলছে আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা দেখি সিনথা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, আমরা তারিখ দিচ্ছি 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে কি লিখতে হয় যেন, আমরা লিখবো হচ্ছে সম্পদ সমূহ। আমরা ফর্মুলাতে দেখেছি প্রথমে লিখতে হয় সম্পদ সমূহ। তাহলে দেখো চলতি সম্পত্তির সমূহ, সম্পদ সমূহের মধ্যে আমাদের প্রথমে দিতে চলতি সম্পদ, তারপর দিতে হয় আমাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর দিতে স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে অসম্মানিতকৃত যদি কোনো ব্যয় থাকে সেগুলো আমাকে দিতে হয়। সো প্রথমে চলতি সম্পদে যদি আসে, আমার হচ্ছে রেওয়ামিলি প্রাপ্য হিসাব দেওয়া ছিল কত, 67,000 টাকা। এবং পরবর্তীতে দেখো আমাদের সমন্বয়ে কিন্তু একটা কথা বলা ছিল, সমন্বয়ে কি বলা ছিল, সমন্বয়ে বলা হয়েছিল যে আমরা যে 8,000 টাকা সেবা প্রদান করছি সেটা কিন্তু এখন হিসাবভুক্ত করে মানে অলিখিত আছে, অবশ্যই এই টাকাটা কী করতে হবে, আমাকে প্রাপ্য হিসেবের সাথে যোগ করে দিতে হবে। তাহলে এখানে যোগ ধারে সেবা প্রদান কত, 8,000 টাকা, যোগ করে দিলাম 75,000 টাকা আসলো। এরপর হচ্ছে আমার অগ্রিম ভাড়া ছিল 6,000 টাকা। ব্যবহারযোগ্য দ্রব্যের যে দেখো এই যে 10,000 টাকার আমরা অর্ধেক ব্যবহার করছি, সেটা ব্যয় দেখাইলাম যখন আমরা বিশদ আয় বিবরণী করছি তখন, আর বাকি অর্ধেক 5,000 সেটা তো আমার চলতি সম্পদ হিসেবে থাকবে, যেহেতু অব্যবহৃত, সে 5,000 টাকা আমরা লিখে দিয়েছি। নগদ তহবিল, তারপর হচ্ছে বিনিয়োগ। এখন বলতে পারো যে বিনিয়োগটা তো হচ্ছে তোমার কি দীর্ঘমেয়াদী একটা সম্পদ, তাহলে এটা কেন আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখি, শুধুমাত্র বিনিয়োগ লিখলাম, আমরা কেন এটা চলতি সম্পদের মধ্যে দিলাম, যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া নাই। সো নর্মালি আমরা এখানে একটা টাইটেল না দিয়ে এটাকে আমরা তোমার চলতি সম্পদের মধ্যে বসিয়ে দিয়েছি, জাস্ট এটুকুই। যদি পার্সেন্টেজ থাকতো আমরা এটাকে আলাদা করতে পারতাম, পার্সেন্টেজ নাই জন্য আমরা এটাকে চলতি সম্পদ ধরে আমরা এখানে কি করেছি, চলতি সম্পদের মধ্যে দেখিয়েছি। সো এইটির ক্ষেত্রে টোটাল চলতি সম্পদ আসলে আমার হচ্ছে 1,71,000 টাকা। এরপরে হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলো বসাবো। দেখো স্থায়ী সম্পত্তির প্রশ্নে আমার বলাই ছিল অফিস সরঞ্জাম ছিল
50,000 টাকা এবং একটা সমন্বয় বলা ছিল বাদ কী হবে আমার এখানে অবচয় সঞ্চিত আছে, একটা অফিস সঞ্চয় ধরতে হবে সেটা বলছে। তাহলে অফিস সঞ্চয় যেহেতু আছে আমার কত 50,000 টাকা এবং তার উপর আমাকে অবসর সঞ্চিতি ধরতে বলছে। সো অবচয় সঞ্চিতি থেকে কি বলা হয়েছিল যে অফিস সঞ্চয় 10% অবচয় সঞ্চিতি ধার্য করতে হবে। আর প্রশ্নে আমার অফিস সঞ্চয়ের কত ছিল, একটা অবচয় সঞ্চিতি ছিল 10,000 টাকা। তাহলে আমাকে একটা র মিলে 10,000 টাকা দেওয়া আছে অবচয় সঞ্চিতি এবং আমাকে নতুন করে আবার ধরতে বলছে 10%। তাহলে কি করতে হবে, এখন আমাকে নতুন করে ধরতে হবে প্লাস আগেরটা সহ এখানে লিখতে হবে। তাহলে আমি যদি এই অফিস সঞ্চয়ের উপর এই যে 50,000 টাকা আছে এটার উপর যদি নতুন করে 10% ধরি তাহলে কত আসে, আমার 5,000 টাকা আসে। এবং আগের র মিলে কত ছিল, আমার 10,000 টাকা ছিল। তাহলে 10,000 প্লাস 5,000 যদি আমি যোগ করি তাহলে কত আসে, আমার অফিস সঞ্চয়ের অবচয় হচ্ছে বা অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার 15,000 টাকা, যেটা আমাকে কী করতে হবে 50,000 থেকে মাইনাস করতে হবে। যদি 50,000 থেকে মাইনাস করি তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে 50,000 টাকা। তাহলে এই যে উপরে চলতি সম্পদ ছিল এখানে যেহেতু আমাদের প্রশ্ন অসময়িত ব্যয় নেই তাহলে এটা স্কিপ করছে। তাহলে এখানে চলতি সম্পদ এবং হচ্ছে আমার এই যে তোমার স্থায়ী সম্পদ যোগ করে মোট আসলে আমার হচ্ছে 2,06,000 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। এরপর আমরা এখন বের করব দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে প্রথম ধাপে মোট সম্পদ গেলে তারপরে এখন মোট দায় মালিকানা সত্ত্ব আমাকে বের করতে হবে। প্রথমে আমরা লিখছি চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে কী কী ছিল দেখো, অনুপার্জিত একটা সেবা আয় ছিল আমার 40,000 টাকার অর্ধেক উপার্জিত হয়েছিল, বাকি অর্ধেক অনুপার্জিত ছিল। সেই অনুপার্জিত অংশটা যেহেতু চলতি দায় হিসেবে আমাদের এখানে লিখতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে লিখলাম 20,000, প্রদেশ হিসাব প্রশ্নে দেওয়া ছিল র মিলে 37,000 লিখলাম, যোগ করলাম কত 57,000, এর বাইরে আর কোনো আমার এখানে চলতে দেয় নাই। এবার কি করতে হবে, মালিকানা সত্ত্ব, যেহেতু আমরা টাইটেল দিয়েছি দায় সমূহ এবং মালিকানা সত্ত্ব, তাহলে একসাথে আমাদের যেহেতু লিখছি সেহেতু আমাকে এখানে এখন কি করতে হবে, মালিকানা সত্ত্বটা বের করতে হবে। সো মালিকানা সত্ত্বটা বের করার ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, আমাকে মূলধনটা লিখতে হয়। সো মূলধন ছিল আমাদের 70,000 টাকা এবং যদি এখানে নিট আয় থাকে আমাদের খতে কি করেছে, নিটা 91,000 টাকা বের করেছি, জাস্ট এই নিটাটা এখানে কি করেছি আমরা যোগ করে দিয়েছি। দেওয়ার পর আমরা এখান থেকে উত্তরণটা জানি কি করতে হয়, মাইনাস করতে হয়। সো উত্তরণ ছিল 12,000, মাইনাস করে দিয়ে 1,49,000 টাকা আসছে। এটা হচ্ছে আমার মোট মালিকানা সত্ত্ব। তাহলে এই চলতি দায় এবং যদি মোট মালিকানা সত্ত্ব যোগ করা যায় 57,000 এবং 1,49,000 যদি যোগ করি তাহলে টোটাল অ্যামাউন্ট আসে আমার 2,06,000 টাকা। তাহলে দেখো আমার মোট সম্পদের টাকা এবং মোট দায়ের টাকা বা মালিকানা সত্ত্ব যেটা আছে, মোট সম্পদ এবং মোট দায় টোটালি কত টাকা, 2,06,000 টাকা, তার মানে আমার ইকুয়াল আছে। অর্থাৎ আমরা বলতে পারি মোট সম্পদ এল প্লাস ওই আমার এখানে প্রমাণিত। তার মানে আমার কি আছে, আর্থিক অবস্থার বিবরণীটা আমার সঠিক হয়েছে। ঠিক আছে, আর আমাদের টার্গেটই থাকবে হচ্ছে কি মোট সম্পদ পাস এবং মোট দায় পাসকে সমান করা। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে প্রশ্নটা খুব সুন্দরভাবে পড়তে হবে, সমন্বয়ে কী কী বলা যায় সেটা পড়তে হবে এবং সমন্বয়ে কোন কোন হিসেবে কী আছে সমন্বয় আছে সেটা আমাকে রমিলাকে আইডেন্টিফাই করে নিতে হবে। নেওয়ার পরে সেটা বুঝতে হবে যে এটাকে আমাকে কী করতে হবে। তার জন্য আগের যে চার্টগুলো আমরা পড়লাম সেই চার্টগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে সেই চার্টগুলো অনুসারে জাস্ট তোমরা কী করবা, যে আর্থিক অবস্থা বেরিয়ে কত টাকা যাবে এবং বিশ্বদের বিপরীতে কত টাকা থাকছে সেটা জাস্ট বসা দেওয়ার পরে দেখবা যে আমাদের অ্যান্সার মিলে গেছে। আর এই যে বিনিয়োগের কথা বলছি সেটা আমরা টিকেতে লিখিয়ে দিয়েছি যে বিনিয়োগের সুদের হার না থাকায় আমরা সেটাকে স্বল্পমেয়াদী বিনিয়োগ বিবেচনা করে আমরা এখানে কী করেছি, চলতি সম্পদের মধ্যে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর তুমি যদি চাও এটাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দিয়ে লিখবা, তুমি লিখতে পারো, সমস্যা নেই। এরপরে আমরা দেখছি প্রথমটা দেখলাম সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার রেওমিল একটা দেয়া আছে এবং সেটা হচ্ছে আমার ক্রয় বিক্রয়কারের ক্ষেত্রে। ঠিক আছে, সো রেনুটি হচ্ছে 2023 সালের জুন তারিখের রেওয়ামিল নিম্নে দেওয়া হয়েছে। রেওয়ামিলে কী কী 10% বিনিয়োগ আছে, 50,000 টাকা বেতন আছে, তারপর অফিস সরঞ্জাম আছে, বিমা সালামি আছে, কুরিন ও কুরিন সঞ্চিতি আছে, প্রাপ্য হিসাবে প্রদান হিসাবে আছে, মূলধন প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয়, ক্রয় পরিবহন মজুরি, 6% বন্ধকি ঋণ, তারপরে দেওয়া আছে তুমি অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় দেওয়া আছে। প্রথমত 1 নম্বর দেশে সম্পূর্ণ মজুত পণ্যের মূল্য 60,000 টাকা, 2 নম্বর বিমা সালামি 2018 সালের 31 সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরের জন্য দেওয়া হয়েছে, 3 নম্বর বন্ধকি ঋণ 7 মাসের সুদ এবং বিনিয়োগ 9 মাসের বাকি আছে বা বকেয়া রয়েছে, 4 হচ্ছে অলিখিত ক্রয় 6,000 টাকা এবং হচ্ছে অলিখিত বিক্রয় 10,000 টাকা। এটা আমাদের সমন্বয় দেওয়া আছে। এবং আমাদের খ নম্বরে করণীয় হচ্ছে ঋণ ও বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর হচ্ছে বিশদায় বিবরণী তৈরি করে ঋণের মোট মুনাফা নির্ণয় করতে বলেছে এবং হচ্ছে নিট মুনাফা এত টাকা ধরে আমাকে মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, মোট দায়। ঠিক আছে, নিট মুনাফা 15,500 টাকা ধরে রেনেন ট্রেডার্সের মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখছি কি নির্ণয় করতে বলছি, ঋণ এবং বিনিয়োগের সুদ। সো প্রশ্নে ঋণ কত টাকা ছিল, আমার 6% ঋণ বলা ছিল প্রশ্নে, একটু খেয়াল করো। বন্ধকি ঋণ কত ছিল, 6% বলা ছিল, কত টাকা আমার 60,000 টাকা। সো আমরা 60,000 টাকা লিখলাম, পার্সেন্ট কত 6, কত মাস বাকি ছিল সেটা সমন্বয় বলা হয়েছে। ঋণের ক্ষেত্রে 7 মাস, জাস্ট ভাগ 12 গুণন 7 দিলে 2100 টাকা আসে, এটা হচ্ছে আমার ঋণের সুদ। বিনিয়োগের সুদ প্রশ্নে বিনিয়োগ ছিল 50,000
টাকা এবং পাশে 10% ছিল, 10% বিনিয়োগ, পার্সেন্ট 10 করলাম, কয় মাসের ছিল আমাদের 9 মাসের, তো ভাগ 12 গুণন 9 আসছে হচ্ছে যেটা 3750 টাকা। এই হচ্ছে আমাদের ঋণের সুদ এবং বিনিয়োগের সুদ। তো এটা নর্মাল জিনিস, এটা সবাই আমরা পারি, আশা করি তোমরাও পারবা। এরপরে দেখো খ নম্বরে বলছে আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা নির্ণয় করতে। সো যখন বিশদ আয় বিবরণীতে যাব তখন যখন আমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলবে, আমাকে কীভাবে করতে হবে, যে বিক্রয় থেকে আমাকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে কি হচ্ছে আমাদের মোট মুনাফা। আর নিট বিক্রয় কীভাবে বের করে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় আবারটা এগুলো বাদ দিতে হয়, নিট বিক্রয় বের হয়, তাকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে সমাপনী মজুদ। আর ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে আমার কী করতে হয়, ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় আবারটা এগুলো বাদ দিয়ে সর্বশেষে আমাকে যেটা করতে হয় সেটা প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিতে হয়। তো সেই কাজটা আমরা ধাপে ধাপে এখন করছি। প্রথমে প্রশ্নের বিক্রয় ছিল আমার 2,20,000 টাকা এবং অলিখিত একটা বিক্রয় ছিল আমার কত 10,000 টাকা, যেটা আমাদের কোথায় বলা ছিল, আমাদের এই যে অলিখিত বিক্রয়ের সমন্বয় বলা ছিল কত টাকা 10,000 টাকা, সেটা জাস্ট বিক্রয়ের সাথে কী করলাম আমরা এখানে যোগ করে দিয়েছি। তাহলে টোটাল বিক্রয় কত আসলো আমার 2,20,000 এবং 10,000 যোগ করলে 2,30,000 টাকা। এখানে ফেরত ছিল না, বাট্টা ছিল না, তার মানে এটা হচ্ছে আমাদের নিট বিক্রয় পরিমাণ। তারপরে আমাকে এখন কী করতে হবে, বাদ দিতে বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় এখানে যদি আমি লিখে দিই যে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, ডান। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ প্রথমে একটা দেয়া আছে কত টাকা আমার 25,000 টাকা। তারপরে আমাকে ক্রয় দেওয়া আছে কত 1,80,000 টাকা এবং অলিখিত ক্রয় দেওয়া আছে একটা, দেখো প্রশ্নে বলা হয়েছে যে আমার এখানে অলিখিত ক্রয় কত 6,000 টাকা। জাস্ট অলিখিত ক্রয়টা এখানে কী করতে হবে, যোগ করতে হবে। করলাম 1,80,000 টাকা প্রশ্নে ক্রয় ছিল, অলিখিত ক্রয়টা যোগ করলে 1,00,000 কত হয়ে যায় 86,000 টাকা হয়ে যায়। এরপর হচ্ছে আমাকে কী করতে হবে, আমাকে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। প্রত্যক্ষ খরচের মধ্যে ক্রয় পরিবহন এবং মজুরি দুটাই ছিল, তো ক্রয় পরিবহনের টাকা 20,000, মজুরি টাকা হচ্ছে 30,000 দিকে সবগুলো টাকা কী করলাম আমরা অ্যাডজাস্ট করে যোগ করে আমরা পেলাম হচ্ছে 2,61,000 টাকা। তো এইটাকে যদি আমরা বলি এই পর্যন্ত হচ্ছে আমাদের যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আমার নিট ক্রয়। তার মানে এই যে প্রারম্ভিক মজুদ থেকে শুরু করে মজুরি পর্যন্ত যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে নিট ক্রয়। আর এখান থেকে যদি আমরা নিট ক্রয় বেরোলো বা এটাকে আমরা কি বলতে পারি, তোমার হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়, যেটা আমরা ফর্মুলাতে বলেছিলাম, কি বলেছিলাম, ক্রয়কৃত পণ্যের ব্যয়। বললেন এটা তো পুরো পণ্যের ব্যয় গেল, তাই না? আচ্ছা, এইটা আমাদের গেল ক্রয়কৃত পণ্য ব্যয়। তার মানে আমরা জানি যে হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে শুধুমাত্র কী করতে হয়, ক্রয়কৃত, এই যে ক্রয় থেকে শুরু করে কিন্তু এইটুকু, এটা কিন্তু না, ক্রয় থেকে শুরু করে মজুরি পর্যন্ত হচ্ছে ক্রয়কৃত পণ্য ব্যয়। আর প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পণ্য ব্যয় যোগ করে যদি সমাপনী মজুদ বাদ দিই তাহলে বিক্রিত পণ্য ব্যয় পাবো। তাহলে এখানে এখন সমাপনী মজুদ পর্যন্ত বাদ দেওয়া কত ছিল প্রশ্নে, আমাদের সমাপনী মজুদ 60,000 টাকা ছিল। এটা কী করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। যদি মাইনাস করি তাহলে কত আসে 2,01,000 টাকা। তাহলে এই যে এখানে আছে 2,01,000 টাকা এবং উপরে আমার নিট বিক্রয় কত ছিল 2,30,000 টাকা, এখান থেকে 2,01,000 টাকা বাদ দিলে আমার অ্যান্সার হচ্ছে 29,000 টাকা। এবং যেহেতু এখানে আমার বিক্রয়ের পরিমাণটা বেশি, অর্থাৎ এখানে কী হবে, আমার মুনাফা হবে, মোট ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে মোট মুনাফা কত আমার হচ্ছে 29,000 টাকা। তার মানে জাস্ট বিক্রয় থেকে জাস্ট অলিখিত যেটা ছিল আমাদের নিট বিক্রয় বের করার শর্ত ছিল বিক্রয় বাটা যোগ করতে হবে, বাদ দিতে হবে, অলিখিত থাকলে সেটা যোগ করতে হবে। তাহলে এখানে অলিখিত ছিল আর কিছু ছিল না, শুধুমাত্র সেটা যোগ করে আমরা নিট বিক্রয় বের করছি। তারপর হচ্ছে বাদ দিতে হবে বিক্রিত পণ্য ব্যয়, বিক্রিত পণ্য বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্য ব্যয় মাইনাস সমাপনী মজুদ। আর ক্রয়কৃত পণ্য ব্যয় বের করার সূত্র হচ্ছে ক্রয়ের সাথে যদি ক্রয় ব্যাপারটা বাদ দিয়ে যদি অলিখিত সেটা যোগ করতে হয় এবং সাথে হচ্ছে আমার কী করতে হয়, যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো আমাকে যোগ করতে করলাম, করার পর যেটা বেরোয় সেটা ক্রয়কৃত পণ্যের ব্যয়, সেটার সাথে প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, করলে টোটাল বের হবে হচ্ছে আমার কি এবং সমাপনীটা বাদ দিলে আমাকে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। তার নিট বিক্রয় থেকে এই টোটাল বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে মোট মুনাফা। যদি আমার আটা বেশি থাকে তাহলে মোট মুনাফা, আটা কম থাকলে ব্যয়টা বেশি থাকলে সেটা মোট ক্ষতি হয়ে যাবে। এবার আমরা গ নাম্বার সমাধান করব, যেখানে আমাকে বলা হয়েছিল যে নিট মুনাফা 15,500 টাকা ধরে আমাকে কি করতে হবে, রেন ট্রেডার্সের হচ্ছে তোমার দায় এবং হচ্ছে মালিকানার সাথে পরিমাণটা বের করতে হবে। তো চলো আমরা বের করি। তাহলে প্রথমত আমাদের যেহেতু চলতি দায়, আমরা জানি দায়ের মধ্যে সব থেকে মানে প্রথমে বসে যেটা সেটা হচ্ছে আমাদের চলতি দায়, তারপরে বসাই হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী দায়, এরপরে মালিকানার সাথে হিসাব আসে। তো প্রথমে চলতি দায় যদি আমরা বসাই, আমাদের র মিলে ছিল চলতি দায়ের ক্ষেত্রে প্রদেয় হিসাব ছিল কত টাকা 36,000 টাকা এবং আমাদের সমন্বয়ে একটি কথা বলা ছিল যে ক্রয় ছিল অলিখিত এবং এই ক্রয়টা কার সাথে সম্পর্কিত, আমার প্রদেয় হিসেবের সাথে সম্পর্কিত। যেহেতু ক্রয়টা প্রদেয় হিসেবের সাথে সম্পর্কিত এবং সেটা অলিখিত আছে মানে কি বকেয়া আছে, তার মানে সেটা কী করতে হবে, প্রদেয় হিসেবের সাথে আমার যোগ করে দেখাইতে হবে। সো আমরা সেটাই করলাম যে প্রদেয় প্লাস অলিখিত ক্রয়, বা এটাকে তুমি যদি বলো তাহলে বকেয়া আমি ক্রয় বলতে পারি বা বকেয়া ব্যয় বলতে পারি। ক্রয়টা যেহেতু ব্যয় তো বকেয়া ব্যয় বলতে পারি। তো এটা যোগ করে দিয়ে আমরা কি করছি, এখানে বসাচ্ছি। তার মানে 6,000 টাকা এবং 34,000 যোগ করলে যে 42,000 টাকা আসে সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে ছিল বন্ধকি ঋণের সুদ ছিল কত 2,100 টাকা। তারপর দীর্ঘমেয়াদী
দায় ছিল আমার 6% বন্ধক ঋণ হচ্ছে আমার 60,000 টাকা, এবং এই যে সুদের টাকাটা 2100 সেটা আমরা ক নাম্বারে বের করে নিয়েছিলাম। সো এইটা হচ্ছে টোটাল আমার দায়ের পরিমাণ, এছাড়া আর কোনো দায় আমাদের অঙ্কে নাই। তার মানে এই তিনটে টোটাল যোগ করে যা হবে সেটা হচ্ছে আমার মোট দায়ের পরিমাণ। এবার আমরা আসি মালিকানা সত্ত্বতে। আমরা জানি যে মালিকানা সত্ত্ব কীভাবে বের করতে হয়। মালিকানা সত্ত্ব বের করতে হয় যে মূলধনের সাথে যদি আমার অতিরিক্ত মূলধন থেকে সেটা যোগ করতে হয়, তারপর যদি নিট মুনাফা থেকে সেটা যোগ করতে হয়, সাধারণ সঞ্চয় থাকলে সেটা যোগ করতে হয়, মূলধনের সুদ থাকলে সেটা যোগ করতে হয়, মাইনাস কী করতে হয় উত্তোলন এবং হচ্ছে উত্তোলনের সুদ। আচ্ছা, এটা করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। সো নর্মালি আমার প্রশ্নে যা দেওয়া থাকবে সেইটুকুই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমার প্রশ্নে শুধুমাত্র মূলধন দেওয়া আছে এবং হচ্ছে কি দেওয়া আছে নিট মুনাফা দেওয়া আছে, না আছে মূলধনের অতিরিক্ত মূলধন, না আছে মূলধনের সুদ, না আছে সাধারণ সঞ্চয়, না আছে উত্তোলন বা উত্তোলনের সুদ। সো আমরা শুধুমাত্র মূলধনের সাথে যে আমরা খতে নিট মুনাফা পেয়েছি সেটা যোগ করে দিচ্ছি। সো মূলধন প্রশ্নে আমার দেওয়া আছে ৭০,০০০ টাকা এবং আমাকে নিট মুনাফা ধরতে বলছে কত ১৫,৫০০ টাকা। তাহলে ৭০,০০০ প্লাস ১৫,৫০০ যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের ৮৫,০০০ কত আসছে ৫০০ টাকা হচ্ছে। তাহলে হচ্ছে এখন যদি আমরা এই দায় এবং মালিকানার সাথে যোগ করি তাহলে আমরা কত পাবো, যে এখানে যে ৪২,০০০, ২,১০০, তারপর হচ্ছে তোমার ৬০,০০০ টাকা এবং ৮৫,৫০০ টাকা টোটাল যোগ করলে আমরা পাবো ১,৮৯,৬০০ টাকা। এটাই হচ্ছে আমার মোট দায় এবং মালিকানার সাথে পরিমাণ, যেটা আমার প্রশ্নের রিকোয়ারমেন্ট ছিল। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই অধ্যায়ের আমাকে যদি ম্যাথ ভালোভাবে পারতে হয়, যদি আমার ভয়টা কাটিয়ে উঠতে হয়, তাহলে সর্বপ্রথম যেটা আমি বলবো যে আমাদের কি করতে হবে, সমন্বয়গুলো ভালো করে বুঝতে হবে। তার জন্য আমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং আমরা পূর্বে যে স্লাইডগুলো দেখিয়েছি সেই স্লাইডগুলো তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে। তারপর যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। কী কী ফর্মুলা ছিল, আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ছিল এবং ক্রয় বিক্রয়কারীর ক্ষেত্রে একটা ছিল। সেবামূলকের ক্ষেত্রে যখন আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করছিলাম তখন শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়টুকু বাদ দিলে যেটা বেরোয় সেটা হচ্ছে আমার কি নেট মুনাফা। কিন্তু যখন আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে গিয়েছিলাম সেখানে কি করেছিলাম, আমরা ধাপে ধাপে সব কিছু আমরা বসিয়েছিলাম, কারণ আমরা এই ধাপে ধাপে বসানোর কারণে সেটার নাম দিয়েছি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। সো সেখানে কিন্তু একটা ধাপ আমরা কখনো ইউজ করতে পারবো না। সে ধাপগুলো কী কী ছিল, প্রথমে আমাকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে মোট মুনাফা বের করতে হয়েছে, সেখান থেকে পরিচালন ব্যয়টা বাদ দিয়ে আমাকে বের করতে হচ্ছে পরিচালন মুনাফা, তারপর পরিচালন ব্যয়টা যোগ করে অপরিচালন আয় ব্যয়টা বাদ দিয়ে এই আয় ব্যয়গুলো ডিফারেন্স করার পর সর্বশেষ যে আমার যেটা বেরোয় সেটা হচ্ছে নিট মুনাফা। তার মানে সেখানে একটা আমার ধাপ মেনটেন করে চলতে, সেই জন্য সেটাকে আমরা বলি বহুধাপ বিশিষ্ট। এরপর যেটা আমাদের ফর্মুলা ছিল সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা বললাম কীভাবে বের করতে হয়। মালিকানা সত্ত্ব বের করতে হয় যে মূলধনের সাথে আমার অতিরিক্ত মূলধন যোগ করতে হয়, মূলধনের সুদ যোগ করতে হয়, সাধারণ সঞ্চিত থাকলে সেটা যোগ করতে হয়, তারপর মূলধনের যে সুদ থাকে সেটাও যোগ করতে হবে এবং বাদ দিতে হবে উত্তোলন এবং উত্তোলনের সুদ। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তারপর আমাদের আর্থিক অবস্থার বিবরণী ছিল। সো আর্থিক অবস্থার বিবরণীর ফর্মুলাটা হচ্ছে প্রথমে সম্পদ পাশে আমরা মানে কাঠামোতে সবসময় প্রথমে সম্পদ দিকে প্রায়োরিটি দেবো, তারপর হচ্ছে দায় দিকে, দায় বা মালিকানা সত্ত্ব। সো প্রথমে সম্পদের পাশে সর্বপ্রথম লিখতে হবে চলতি সম্পদ, তারপর লিখতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর স্থায়ী সম্পদ, তারপর অসমন্বয়কৃত যে ব্যয়গুলো থাকবে সেগুলো, তারপর দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে সর্বপ্রথম চলতি দায়, তারপর দীর্ঘমেয়াদী দায়, তারপর হচ্ছে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে মূলধন, মূলধনের সুদ, নিট মুনাফা, তারপর হচ্ছে অতিরিক্ত মূলধন বাদ দিতে হবে উত্তোলন এবং উত্তোলনের সুদ, দিলে বের হবে মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্ব এবং চলতি দায় যোগ করার পরে আমরা দেখব মোট সম্পদের সাথে মিলে গেছে। তো তার মানে আমার এখানে কি হয়েছে যে E = L + OE বা হিসাব সমীকরণ বা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীটি কি হয়েছে, প্রুফড মানে প্রমাণিত হয়েছে যে এটি ঠিক আছে। ঠিক আছে, সো এইভাবে আসলে আমাকে কি করতে হবে, এই অধ্যায়ের জন্য পড়তে হবে। সো ফর্মুলাও যদি মাথায় থাকে তাহলে অধ্যায়ের ম্যাথ করতে কোনো সমস্যা হবে না। তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, ফর্মুলা মাথায় রাখতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্ত ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লেকচার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।